Three, four. Yes, we are live. Samapo, we are live. ওকে ওকে শুভ সন্ধ্যা সবাইকে। ইউথ পলিসি ফোরাম আয়োজিত সিরিজ দ্য পাওয়ার আওয়ার কনভারসেশনস টু ইন্সপায়ারের পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি আমাদের সব অডিয়েন্সকে। আমি সাইমা খান, ইউথ পলিসি ফোরামের একজন কো ফাউন্ডার, কারেন্টলি পারসুইং মাই পিএইচডি ইন অস্ট্রেলিয়া। আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন চারজন যারা দীর্ঘদিন ধরে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন। আর তারই সূত্র ধরে আমাদের আজকের অনুষ্ঠানের নাম ন্যাভিগেটিং দ্য মাইন্ড, ইউথ পার্সপেক্টিভস অন মেন্টাল হেলথ। আমরা আমি আশা করছি আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের অডিয়েন্সদের জন্য বলছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের স্পিকারসদের জন্য, প্লিজ ফিল ফ্রি টু পোস্ট ইউর কমেন্ট। সো আমি এখন একটু দেরি না করে শুরু করতে চাচ্ছি। ওয়েলকাম জানাচ্ছি আমাদের চারজন অতিথিকে। শর্ট করে একটু আমি ফার্স্টে ইন্ট্রোডিউস করে দিব। আমাদের সাথে আছেন ডক্টর এম তাসদিক হাসান। হি ইজ আ ওয়াইপিএফ ফেলো at the YPF Healthcare Policy Network. কারেন্টলি তাসদিক ভাইয়া পিএইচডি করছেন মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে। আমাদের সাথে আছেন ডক্টর কামরুন নাহার কলি আপু। উনি পিএইচডি করছেন ইউনিভার্সিটি অফ এসেক্স ইউকেতে। সাথে আরও আছেন ডক্টর মারুফুর রহমান অপু ভাইয়া, ওয়াইপিএফ ফেলো ফর দ্য হেলথ কেয়ার পলিসি নেটওয়ার্ক। ভাইয়া পিএইচডি করছেন ইউনিভার্সিটি অফ শেফিল্ড ইউকেতে। আর ফাইনালি আমাদের সাথে আছেন ডক্টর লিসানুল হাসান প্রিয়ক ভাইয়া, হু ইজ আ মেডিকেল ডক্টর অ্যান্ড সাইকিয়াট্রি ট্রেনি অ্যাট দ্য ঢাকা মেডিকেল কলেজ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা ব্লেন্ড অফ একাডেমিক্স অ্যান্ড প্রফেশনাল আছে প্যানেলে, যাদের থেকে আমরা অনেক ডাইভার্স পার্সপেক্টিভস পাবো আমি আশা করি। অবশ্যই আমার ইন্ট্রোডাকশনে ডিসক্রাইব করা যাবে না আমাদের অতিথিদের সব ধরনের অ্যাচিভমেন্টস। সো আমি ইনভাইট করব একজন একজন করে, আপনারা যদি আপনাদের জার্নি সম্পর্কে আমাদেরকে বলতেন। শুরু করতে চাচ্ছি প্রথমে তাসদিক ভাইয়াকে দিয়ে। ওকে, সব থেকে মানে শুরুতে আমাকে শুলে চড়ানো হলো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আজকে খুবই স্পেশাল একটা দিন। থ্যাংক ইউ ইউথ পলিসি ফোরামকে, এমন তিনজন মানুষের সাথে আমাকে আজকে হাজির করা হয়েছে, কলিয়াপু, লিসান এবং অপু, পাশাপাশি সাইমা। চারজনই আমার অসম্ভব কাছের, আমার অসম্ভব পছন্দের। সো এটা খুবই স্পেশাল একটা সেশন আমার জন্য। আর যখন থেকে ইউথ পলিসি ফোরামের দি পাওয়ার আওয়ার শুরু হয়েছে, তখন থেকেই আসলে চিন্তা করছি যে কখন এটাতে আসা যায়, কথা শেয়ার করা যায়। সো সো আজকে সেটার জন্য অনেক অনেক ভালো লাগছে। সো আমার জার্নি, সাইমা, আমি কি আমার একাডেমিক প্রফেশনাল ব্লেন্ড করে বলবো যে মেন্টাল হেলথ, নাকি শুধু মেন্টাল হেলথ স্পেসিফিক যে জায়গাটা সেটা বলবো? তোমার তোমার মানে মডারেটের উপর আমি ছেড়ে দিচ্ছি যে মিক্সড করে তাহলে বলি, রাইট? সরি ভাই, আমি মিউট ছিলাম। আপনি আপনার জার্নি সম্পর্কে বলতে পারেন। আই থিঙ্ক ইটস আপ টু ইউ ভাই, আপনি যদি মনে করেন যে মেন্টাল হেলথ নিয়ে বললে ভালো হবে, আপনি ওভাবে স্টার্ট করতে পারেন। অসুবিধা নেই, ছোট্ট করে বলি তাহলে। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছি 2011-12 সেশনে। মেডিকেল কমপ্লিট করার পর আমি একটা মাস্টার্স করেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথে, এবং পাবলিক হেলথে আমার মাস্টার্সের থিসিস ছিল মেডিকেল স্টুডেন্টস মেন্টাল হেলথ। সো টেকনিক্যালি 2012 থেকে মেন্টাল হেলথ নিয়ে কাজ করা শুরু। যদিও অফিসিয়ালি বা প্রফেশনালি যদি আমি বলি, মেন্টাল হেলথের সাথে ডিরেক্টলি কাজ করার সুযোগ পেয়েছি আমি আরো অনেক পরে এসে, কিন্তু 12তে আমার ফার্স্ট থিসিস বা রিসার্চ শুরুটা হয় মানসিক স্বাস্থ্য দিয়ে। তো এরপর এমপিএইচ শেষ করতে করতে আমি জয়েন করি আইসিডিডিআরবিতে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, যেখানে কয়েক বছর কাজ করার সৌভাগ্য হয়েছে। এখানে থাকতে থাকতে আমি একটা ডিপ্লোমা করি ডিজাস্টার ম্যানেজমেন্টে ঢাকা ইউনিভার্সিটি থেকে, যেটার থিসিসও ছিল ডিজাস্টার অ্যাফেক্টেড পপুলেশনের মেন্টাল হেলথ নিড নিয়ে। সো এই কাজটাও করেছি 2014 সালের দিকে। এরপর আমি 2017 সালে কমনওয়েলথ স্কলারশিপ পাই লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড কিংস কলেজ লন্ডনের একটা যৌথ মাস্টার্স আছে গ্লোবাল মেন্টাল হেলথ, এটা পড়ার। 2017-তে আমি এটা শুরু করি, 2018-তে শেষ করার পরপরই আমি জয়েন করি ইউনিভার্সিটি অফ লিভারপুলে অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এবং সেখানে কাজ শুরু করি রিফিউজি মেন্টাল হেলথ নিয়ে রুয়ান্ডা এবং ইউগান্ডাতে। অসাধারণ কিছু এক্সপেরিয়েন্স হয়েছে, একদম রিফিউজি পপুলেশন নিয়ে আফ্রিকার জঙ্গল পার হয়ে সেখানে যেতে হতো। সো সেখানে একটা লম্বা সময় আমাকে থাকতেও হয়েছে একদম ক্যাম্পের মধ্যে, ক্যাম্পের ঠিক মধ্যে বলবো না, ক্যাম্পের ঠিক বাইরেই একটা রিসোর্ট ছিল, যেখানে
আমাকে থাকতে হতো। সো এরপর আমি জয়েন করি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে অ্যাজ এ প্রজেক্ট ডিরেক্টর ইন জাম্বিয়া। জাম্বিয়ার লুসাকা সিটিতে কাজ করতাম সিটা বলে একটা প্রজেক্টে, কমন এলিমেন্টস ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। এটা কোভিডের ঠিক আগে আগে সাইমা। সো কোভিড শুরু হলো, তখন আমি দেশে ছিলাম, দেশে আটকা পড়ে গেলাম। সো ওই সময়টাতে আর ব্যাক করার সুযোগ হয়নি আফ্রিকাতে। অনেকদিন অনলাইনে কন্টিনিউ করেছি, কিন্তু একটা সার্টেন টাইমের পরে আর পসিবল হচ্ছিল না, কারণ তাদেরও কিছু লিমিটেশনস ছিল, আমারও লিমিটেশনস ছিল, আমিও মানে কোনোভাবে আসতে পারছিলাম না। তখন আমি আবার সন্তানের বাবা হলাম, ওই সময়টাতে ফ্যামিলি অনেক লায়াবিলিটি ছিল। তো ওই সময়টাতেই আসলে বেসিক্যালি বাংলাদেশে 2 বছর টানা থেকেছি, বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছরের গ্যাপের পর। এবং ওখানে বা ওই 2 বছর একদম অ্যাবসলিউটলি মেন্টাল হেলথে ফোকাস করার একটা বড় সুযোগ হয়েছে। কোভিড রিলেটেড অনেকগুলো ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামের সাথে কাজ করেছি, লিড করেছি কমিট জি বলে একটা প্রজেক্ট, যেটা 200 জন সায়েন্টিস্ট 40টা দেশ মিলিয়ে কাজ করেছে, যেটা লিড করার সুযোগ হয়েছে। ওইটা মোটামুটি আমরা সেটার ডাটা অ্যানালাইসিস করে বেশ কয়েকটা গ্লোবাল পেপারও পাবলিশ করে ফেলেছি। এবং ওই সময়টাতে বাংলাদেশের অনেকগুলো রিসার্চ গ্রুপের সাথে, যেখানে কলি আপু আমাকে অসম্ভব রকমের হেল্প করেছেন, আমরা একসাথে লিড করেছি অনেকগুলো প্রজেক্ট এবং সেগুলো আমরা পাবলিশ করেছি। লিসানের সাথেও আমার মানে বিভিন্ন সময় ওয়াইপিএফ এর কথা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, কারণ সেই সময়টাতেই ওয়াইপিএফ এর সাথে আমার জার্নি শুরু মেন্টাল হেলথ দিয়েই। এবং আমরা বেশ কিছু ফ্লায়ার, ইলেকট্রনিক ফ্লায়ার তৈরি করেছি। আমাদের আরেকজন ওয়াইপিএফ এ খুব খুব ভালো কাজ করেছে, প্রীতম, তার সাথে এবং ডক্টর হেলালুদ্দিন আহমেদ স্যারকে সাথে নিয়ে আমরা বেশ কিছু ডিজিটাল মিডিয়ার থ্রুতে কিভাবে সচেতন করা যায়। এরপর 2020-এর শেষের দিকে আমি পিএইচডি কনফার্ম করি মোনাশ ইউনিভার্সিটিতে ডিজিটাল মেন্টাল হেলথের উপরে, যেটা কোভিডের কারণে আমি শুরু করতে আমার বেশ লেট হয়েছে। 2022-এ আমি পিএইচডিটা শুরু করি। এর মাঝখানে যদি আমি বলি সাইমা, তাহলে ওই 2 বছরে আসলে বাংলাদেশে যখন আমি ছিলাম, তখন আমি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে টিচিং এর একটা সুযোগ পেয়েছি, যেখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি। এবং জিওন বাংলাদেশ বলে একটা ডিজিটাল হেলথ অর্গানাইজেশন আছে, যেখানেও কাজ করেছি। এবং পিওর মেন্টাল হেলথে তখন বেশ কিছু ইনিশিয়েটিভ এবং বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করার সৌভাগ্য হচ্ছে। সময় পেলে আজ কত সেগুলো একটু একটু করে বলবো। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে মোনাশ ইউনিভার্সিটিতে ডিজিটাল মেন্টাল হেলথে পিএইচডি, যেখানে আমি এখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে, আমার ফাইনাল ইয়ার শুরু হবে ইনশাল্লাহ এই বছরের জুন থেকে। তো এই পিএইচডিটা হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ল্যান্ডস্কেপটা মেন্টাল হেলথ ইমপ্লিমেন্টেশনের, সেটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। পাশাপাশি প্রথম দিকে যখন কাজ শুরু করেছিলাম, তখন প্ল্যান ছিল যে অ্যাবসলিউটলি ডিপ্রেশন নিয়ে অ্যাডাল্ট পপুলেশনের জন্য একটা ডিজিটাল টুল বা ডিজিটাল একটা ইন্টারভেনশন বানাবো। সো সে কারণে একটা সিস্টেমেটিক রিভিউ করা হয়েছে ডিজিটাল ইন্টারভেনশন ডিপ্রেশনের কি কি আছে লো রিসোর্স সেটিংয়ে। কিন্তু এখন এসে আবার পিএইচডিটার গতি প্রকৃতি একটু চেঞ্জ হচ্ছে। এখন এসে আমরা চিন্তা করছি ডেফ কমিউনিটির মেন্টাল হেলথ আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি সাইন ল্যাঙ্গুয়েজ। সো সেটাও বাংলাদেশ ফোকাসড একটা কাজ হচ্ছে। তো বলা যায় যে এই মুহূর্তে এসে আমার অনেকটা ফোকাস হচ্ছে যে পিপল যাদের স্পেশাল নিড আছে, তাদেরকে আমরা কিভাবে মেন্টাল হেলথ সাপোর্টটা দিতে পারি ডিজিটাল ইন্টারভেনশনের থ্রুতে। এর পাশাপাশি যদি বলি, গ্লোবালি আরো অনেকগুলো প্রজেক্টের সাথে থাইল্যান্ডের ডাব্লিউএইচও থাইল্যান্ড এবং মাহিদর ইউনিভার্সিটির সাথে একটা প্রজেক্টে কাজ করার সুযোগ মানে চলছে এখন, যেটাতেও কলি আপু আমার সাথে আছে। আমরা অনেক কাজ একসাথে করি, সো ওভারল্যাপিং হবে আজকে অনেকগুলো কথা, কারণ আমরা অনেকগুলো প্রজেক্টে, অনেকগুলো ইনিশিয়েটিভে আমরা একদম অ্যাজ আ টিম কাজ করি। এই কারণেই আসলে বলা এই জিনিসটা। এবং পাশাপাশি মানে যেটা আমি বলবো যে আমার অনেক বড় সৌভাগ্য যে আমি বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে থেকে যেই পরিমাণে সাপোর্টটা পাই, সেটা ফ্যাকাল্টি লেভেল হোক বা যেটা রিসার্চ বা সায়েন্টিস্টদের কাছ থেকে হোক, আনইমাজিনেবল। ও আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি মনের বন্ধুর সাথে কাজ শুরু করেছি অ্যাজ আ রিসার্চ সায়েন্টিস্ট। সো এটাও আমার জন্য খুবই খুবই প্রেশাস, কারণ মনের বন্ধু বাংলাদেশে এই মুহূর্তে ওয়ান অফ দ্য লিডিং অর্গানাইজেশন যারা সাপোর্ট দিচ্ছে মেন্টাল হেলথ। এবং এখানেও আমাদের একদম মনের বন্ধু যে রিসার্চ উইংটা, সেটা আমরা ডেভেলপ করার এখন সুযোগ পাচ্ছি এটার মাধ্যমেই। তো আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার ইন্ট্রোডাকশনের জন্য। আমি আসলে সময় নষ্ট না করে কলি আপুর কাছে চলে যেতে চাই এখন। আপু, if you please introduce yourself. Thank you, Saima, and thank you everyone for having me here. আমার মনে হয় আজকে আমি 2 বছর পরে কোনো ওয়েবিনারে জয়েন করছি। Thank you YPF because this is the first time ever that I'm collaborating with you all, and it is a privilege to be here. So I'll be really short because আমি আমার MPH শেষ করেছি MBBS ট্রেনিং এর পরে 2013 সালে, এবং 13 সালে I was very lucky and congratulate me because today is the day আমার 11 বছর পূর্তি আজকে, বিকজ আমি 3rd মার্চ আইসিডিবিতে জয়েন করি 2013 সালে। এবং দ্যাট ওয়াজ মাই ড্রিম ইনস্টিটিউশনস টু ওয়ার্ক বিকজ আমি যদি একটু বলতে চাই যে উইমেন ইন সায়েন্স বাংলাদেশে অনেক কম, অনেক পার্সপেক্টিভটা অনেক কম, এবং যেটা হয় যে অনেক
অনেক মেয়েরা, এটা নিয়ে আমি হয়তো পরে কথা বলবো, যে একটা মেয়ে যখন সায়েন্টিফিক ক্যারিয়ারে কাজ করতে চায় এবং আসলে ঢোকার পরে আসলে কতখানি তাকে অবস্টাকল ফেস করতে হয় টু বি সাস্টেইন ইন দিস ফিল্ড। সো আমি নিজেকে আজকে কংগ্রেচুলেট করতে চাচ্ছি যে আমি 11 বছর আই সাস্টেইনিং ইন দিস ডিফিকাল্ট ক্যারিয়ার। সো তখন আমি যখন ঢুকি, আমি এই কথাগুলো হয়তো বিকজ অনেক বড় কথা, কারণ আমি সুযোগ পাই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ ডিপার্টমেন্টে কাজ করার, যেটা এবং বাংলা এবং মেন্টাল হেলথ ইজ ওয়ান অফ দ্য মেজর নন কমিউনিকেবল ডিজিজেস, বাট back in 2013 it was not considered as a major NCDs. তো আমার 2013 লাস্টের দিকে আমার সুযোগ হয় আরবান স্লামে যাওয়ার, ঢাকা শহরে যে বস্তিগুলো আছে ওখানে যাওয়ার, এবং খুবই ছোট ছিলাম, রিসার্চ ফেলো ছিলাম তখন। আমার কাজ ছিল যে বাড়ি বাড়ি যে যাদের লং স্ট্যান্ডিং ক্রনিক ডিজিজেস আছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার, সিওপিডি, তাদের আসলে ওয়েলবিংটা কেমন, তাদের কোয়ালিটি অফ লাইফ কেমন, তাদের কোনো কোএক্সিস্টিং মেন্টাল হেলথ ইস্যুস গুলো আছে কিনা। তো তখন আমার সুযোগ হয়, আমার দুইজন মেন্টরের সাথে পরিচয় হয়, ডক্টর হেলাল এবং ডক্টর জালাল, এবং তখন তাদের সাহায্যে আমরা হচ্ছে কিছু টুল ভ্যালিডেট করি, যেগুলো আমরা এখন ওয়াইডলি ইউজ করছি, আমি, তাজদিক এবং আদের ফেলো কলিগস। এবং তখন আমি দেখি যে আমি 3000 মানুষের সাথে কথা বলতে পারি, এবং তখন আমি দেখি যে ওনারা কত আন্ডার প্রিভিলেজ, এবং দে ডোন্ট ইভেন নো যে তাদের আসলে কোএক্সিস্টিং মেন্টাল হেলথ প্রবলেমস গুলো আছে, এবং দে ডোন্ট নো ওয়্যার টু সিক কেয়ার এবং ওয়্যার টু গো এবং কখন যাওয়াটা দরকার। তো আমি তখন বুঝতে পারি যে এই সেক্টরটাতে তো আসলে কোনো কাজ নাই, এবং তখন আমি আই ওয়াজ প্লেসড ইন দ্যাট কমলাপুর বস্তি। তো 2 মাস পরে আমি আইসিডিতে ফেরত আসি, এবং তখন আমি আমার ব্যাক দেন সুপারভাইজারকে বলি যে আমরা তো অনেক কাজ করছি, কিন্তু আমরা মেন্টাল হেলথ নিয়ে কেন কোনো কাজ করছি না। তো তখন বলা হলো যে এখানে তো এটা বেশি প্রায়োরিটি না, এবং এখানে বেশি ফান্ডিংও নাই, তো আমাদের তো মানে প্রজেক্ট বেসড ওয়ার্ক আনফরচুনেটলি স্টিল নাও। সো তোমার তো আসলে যেহেতু আমাদের ওইটাতে ফান্ড নেই, সো তুমি দেখো কি ছোট ছোট করে কাজ করতে পারো কিনা। অ্যান্ড দেন আই গেস, এবং আই ওয়াজ লাকি যে ছোট ছোট কাজগুলো আসছিল, এবং 2014 সালে আমি ডক্টর সাইমা হোসেন এবং ডক্টর হেলাল তাদের সাথে মিনিস্ট্রি অফ হেলথের একটা ইম্পর্টেন্ট কাজে যুক্ত হয়ে যাই, যেখানে হচ্ছে যেই বাচ্চাগুলোর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে তাদের প্যারেন্ট, তাদের মার সাথে কাজ করার সুযোগ পাই, হুইচ ওয়াজ আ রিয়েলি টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। এবং তখন আমি 2টা ভালনেবল গ্রুপের সাথে কাজ করার সুযোগ পাই, যে স্পেশাল স্কুলসের টিচাররা, প্যারেন্টসরা, যাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের স্পেশাল বাচ্চা আছে, এবং দোজ চিলড্রেন দেমসেলভস। তো তখন আমার মেন্টাল হেলথের কাজ শুরু হয়, এবং আস্তে ধীরে করে করে আমি এখনো 11 বছর ধরেই আইসিডিতে আছি। এখন আমি রিসার্চ ফেলো থেকে অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট হয়েছি, এবং এই পর্যন্ত অনেকগুলো মেন্টাল হেলথের প্রজেক্টে কাজ করা হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করা হয়েছে, বিভিন্ন কোলাবরেটরের সাথে কাজ করা হয়েছে। তাজদিক ইজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট কোলাবরেটরস অ্যাপার্ট ফ্রম বিং এ গ্রেট ফ্রেন্ড। এবং আর মাঝে আসলে এত কথা মাঝে আমি হচ্ছে চিফ মিনিস্টার স্কলারশিপ নিয়ে, তাজদিক যে স্কুলে পড়েছে, যে কোর্সে পড়েছে, আমি ওর জুনিয়র 1 বছরের। সো আমিও হচ্ছে লন্ডন স্কুল থেকে চিফ মিনিস্টার স্কলারশিপ নিয়ে আমরা এই মাস্টার্সটা করেছি, বিকজ অফকোর্স আমাদের একটা হ্যান্ডস অন ট্রেনিং ছিল বাংলাদেশের ফিল্ডে, বাট ওখানে যে আসলে আমরা বুঝতে পারি যে থিওরিটিক্যাল নলেজটা আমাদের হয়েছে, আমাদের অ্যাডভান্স ট্রেনিং হয়েছে, এবং মোর ওভার আমরা অনেক এস্টিমড যারা মেন্টাল হেলথে কাজ করে তাদের সাথে আমরা ডিরেক্টলি কাজ করার সুযোগ পেয়েছি, এবং সাথে করে আমাদের যে ক্লাসমেটসরা ছিল তারাও লিডার্স ফ্রম দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ। তো ওখান থেকেও আমরা অনেক কিছু শিখেছি। সো ইট ওয়াজ এ লাইফ চেঞ্জিং জার্নি ফর বোথ অফ আস, আইল টেল। এবং তারপরে আমি দেশে ফিরে যাই, আমি তখন আমাদের কোভিড হয়, যেটা আমি যাওয়ার 2 মাস পরে কোভিড আউটব্রেক হয়, তখন লাকিলি তাজদিকও দেশে ছিল। সো আমরা একসাথে অনেক বড় বড় কাজ করেছি, বিভিন্ন ভালনেবল পপুলেশন নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে, অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি এখনো কাজ করছি হচ্ছে যারা ডিমেনশিয়া আছে তাদেরকে নিয়ে কাজ করছি, জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কাজ করছি, এবং আমি লাস্ট ইয়ার পিএইচডি শুরু করি, যেখানে আমরা আরেকটা গ্রুপ নিয়ে কাজ করছি যারা ভালনারেবল, যেখানে হচ্ছে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ, বিশেষ করে লেপ্রোসি এবং নিমফেটিক ফাইলারিসিস যাদের আছে, এবং যে ডিসেবিলিটি তারা করে
ওই জন্য একটা হিউম্যান রাইটস বেসড অ্যাপ্রোচ এবং মেন্টাল হেলথ সাথে মিলে একটা ওদের জন্য সাপোর্ট প্রোগ্রাম তৈরি করব। বিকজ আমার লাস্ট 2 বছরে একটা ন্যাশন ওয়াইড সার্ভে করা হয়েছে ডিসেবিলিটি পপুলেশনকে নিয়ে সিডিডির সাথে কোলাবোরেশনে। সো আমার এবং তাসদিকের কাজে অনেক ওভারল্যাপ আছে, পপুলেশন উইথ ডিসেবিলিটি, পপুলেশন উইথ ডিমেনশিয়া, এভরিথিং। সো টক অ্যাবাউট ইট মোর। আর লাস্টে একটা কথা বলতে চাই, I forgot about that. I'm also a very prominent advocate for the last 6 years where I raise awareness for promoting the well-being for the women in terms of mental health in Bangladesh. So I have a social initiative that I have founded with a small grant from EMK Center back in 2018. So project ছিল 3 মাসের, but আলহামদুলিল্লাহ যে এটা 6 বছর পর it is really big, it is sustainable এখনো, এবং আমরা মোটামুটি 50,000 মানুষকে প্রতিদিনই রিচ করছি। So we'll talk about it more. Thank you so much, Saima. Thank you, Apu. Next, and of course, congratulations, Apu. So আমি next যেতে চাচ্ছি ডক্টর মারুফুর রহমান অপু ভাইয়া, আপনি যদি একটু কাইন্ডলি ইন্ট্রোডিউস করতেন আপনাকে আর আপনার কাজ সম্পর্কে যদি একটু জানাতেন। থ্যাংক ইউ। আমি একটু ধন্যবাদ জানাই ওয়াইপিএফ কে আমাকে আসলে এই জায়গায় ফিট করার জন্য, যদিও সরাসরি আমি মেন্টাল হেলথ নিয়ে সেভাবে কাজ করিনি। আহ, অনেকবারই ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ হয়েছে আমার। তো আমি আসলে পাশ করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে 2012 সালে। তারপর সরকারি চাকরিতে জয়েন করি। পার্ট টাইম আমি এমপিএইচ করি এপিডেমিওলজিতে, যদিও সেখানে আমার থিসিসের কম্পোনেন্ট ছিল স্টুডেন্টদের ড্রাগ এডিকশন নিয়ে, যেটা মেন্টাল হেলথের একটা পার্ট ছিল আর কি। তো আমার রিসার্চ শেখার হাতে খড়ি আসলে মেন্টাল হেলথের একটা পার্ট নিয়ে। সেখানে অবশ্যই তাসদিক ভাই আমাকে বেশ অনুপ্রাণিত করেছিলেন সে সময় এই টপিক বাছাইয়ের ক্ষেত্রে। এনিওয়ে, এরপরে আমার বেসিক্যালি ইন্টারেস্ট ছিল মলিকুলার বায়োলজিতে এবং ল্যাব বেসড ওয়ার্কে। সো আমি সেই দিকে একটু ঝুঁকে যাই এবং পরবর্তীতে আমি মাস্টার্স করি ইউকেতে, ইউনিভার্সিটি অফ শেফিল্ডে, মলিকুলার মেডিসিনে। এবং সেখানে আমার থিসিস ইন্টারেস্টিংলি টপিকের একটা, মানে যদিও থিসিসটা ক্লিনিক্যাল এবং ল্যাব বেসড ছিল, বাট সেটার একটা বড় কম্পোনেন্ট ছিল হচ্ছে হেলথ রিলেটেড কোয়ালিটি অফ লাইফ। আমি সেখানে দেখেছিলাম যে পেশেন্টদের যারা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয় তাদের বিভিন্ন শারীরিক কম্পোনেন্টের পাশাপাশি মেন্টাল হেলথ কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো কিভাবে তাদের কোয়ালিটি অফ লাইফকে ডিসরাপ্ট করে কিনা বা কোনো ভূমিকা রাখে কিনা। তো আমার মেন্টাল হেলথ কাজ আসলে বেসিক্যালি এটুকুই। বর্তমানে আমি পিএইচডি করছি অঙ্কোলজি এবং টু বি মোর স্পেসিফিক ইমিউনো অঙ্কোলজি নিয়ে। তো সেখানে পড়তে যে আমার কিছু ইন্টারেস্টিং লার্নিং হয়েছে যে সাইকিয়াট্রির দুটো নতুন নতুন সম্ভবত না, বাট একটু একটু কম কাজ হয় বা ইদানিং বেশি হচ্ছে, সেটা হচ্ছে সাইকো নিউরো ইমিউনোলজি একটা আলাদা ডিসিপ্লিনই আছে। এবং এছাড়া ইমিউনো সাইকিয়াট্রিক আলাদা ডিসিপ্লিন আছে, যারা হচ্ছে এই মলিকুলার মেকানিজম অফ বিভিন্ন সাইকিয়াট্রিক ইলনেস এবং সেটার সাথে ক্রনিক ডিজিজের সম্পর্ক বা বিভিন্ন স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারের সম্পর্ক নিয়ে এক্সপ্লেইন করে। তো আমি ওদিকে কিছুটা ইন্টারেস্ট পেয়েছি আর কি, এবং আমার কিছুটা কাজের সাথে কিছুটা মিলও আছে। স্পেশালি আমি যেহেতু ক্যান্সার পেশেন্টদের উপরে কাজ করি আমার পিএইচডিতে, তো সেখানে এই ধরনের একটা কম্পোনেন্ট থাকে আর কি। তো এটুকুই, ভালো লাগছে আপনাদের সাথে একই টেবিলে বসতে পেরে আর কি, কথা হবে। থ্যাংক ইউ ভাইয়া। আমি এখন কাইন্ডলি ডক্টর লিসানুল হাসান প্রিয়ক ভাইয়া, আপনি যদি একটু আপনাকে ইন্ট্রোডিউস করতেন আর আপনার জার্নি সম্পর্কে বলতেন। Hello everyone. I'm really happy to be here. কারণ হচ্ছে এখানে যারা আছেন সবাই হচ্ছে যে people I genuinely admire and I look up to. So আমি হচ্ছি একজন মেডিকেল ডক্টর। আমি এমবিবিএস কমপ্লিট করার পরে আমার 2.5 years এর মতো সাইকিয়াট্রিতে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং আছে। আর আমি আসলে মানে সাইকিয়াট্রিস্ট হবার জন্য ট্রেনিং করছি, আর এট দ্য সেম টাইম মেন্টাল হেলথ সেট আপে কাজ করি, বিভিন্ন সাইকিয়াট্রিক ক্লিনিক গুলোতে কাজ করি। এই তো, ওয়াইপিএফ এর সঙ্গে আমার একটা এক্সট্রা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি আসলে মানে যে ওয়েলবিং হেলথ সেই নেটওয়ার্কের এইচপিএন এর হচ্ছে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলাম প্রায় বছর দেড়েকের মতো। এই তো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আজকে আমাদের বেশিরভাগ অডিয়েন্স আই এম গেসিং ইউথ। সো আমরা
ফোকাস করতে চাই আসলে ইউথ মেন্টাল হেলথ নিয়ে। আর সিন্স আমাদের যারা আজকে স্পিকার্স আছে সবারই মোরলেস ইউথ পপুলেশনটা নিয়ে কাজ করা হয়েছে, সো আমি বেসিকলি ইউথদের জন্য মেন্টাল হেলথ কেন ইম্পর্টেন্ট, কি কি ধরনের রিস্ক ফ্যাক্টরস থাকতে পারে, আর ইউথ আমাদের ধর মেন্টাল হেলথ ইমপ্রুভ করার জন্য কি কি আমরা করতে পারি, সো এটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। সো আমি আম, শুরু করতে চাই তাসিক ভাইয়াকে দিয়ে, অ্যান্ড তারপরে আমি অপু ভাইয়া থেকে অলসো জানতে চাই, যেহেতু আপনি ইউথ ড্রাগ অ্যাডিকশন নিয়ে কাজ করেছেন, উইচ ইজ অলসো আ বিগ প্রবলেম ইন দ্য সাবকন্টিনেন্ট। সো আমি হ্যাঁ, ফার্স্টে তাসিক ভাইয়াকে দিয়ে স্টার্ট করবো, পরে যদি অপু ভাইয়া, ইফ ইউ হ্যাভ এনিথিং টু অ্যাড টু দ্যাট প্লিজ। ওকে, অনেক বড় প্রশ্ন এবং অনেক কঠিন প্রশ্ন। তার আগে আমি একটু করে আমি কানেক্ট করতে চাই আমার নিজের এক্সপিরিয়েন্সকে উইথ ইয়ুথ গ্রুপ। কারণ আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে আমরা এখনো ইয়ুথ গ্রুপের মধ্যেই পড়ি, আমরাও যে এখনো অনেক বুড়া হয়ে গেছি ব্যাপারটা সেরকম না। মানে যদি ইয়ুথের ডেফিনেশন ধরা হয়, একদম টেকনিক্যাল ডেফিনেশনে যাব না, তাহলে আবার বিপদে পড়ে যাব। সো যেটা বলছি সেটা হচ্ছে যে একদম ছোটবেলা থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে যেটার জন্য আমরা সাফার করেছি। সেটা যদি আমি মানসিকভাবে বলি বা শারীরিকভাবে বলি, ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে এখন যখন আমরা মানসিক স্বাস্থ্য পড়তে এসেছি তখন কোরিলেট করতে পারি যে আচ্ছা তখন তো আমার এই সিমটমটা ছিল, কিন্তু রিপোর্ট তো করিনি, কারণ ছোটবেলা থেকে কখনো শেখানো হয়নি যে তোমার যদি মনে কষ্ট হয় বা তুমি যদি কোনো একটা কিছুর জন্য খুব লো ফিল করো তার জন্য তোমার চিকিৎসা নিতে হতে পারে বা তুমি একজন ডাক্তারের কাছে যেতে পারো। আমার বাবা নিজেও একজন ক্লিনিশিয়ান, কিন্তু যেহেতু মানসিক স্বাস্থ্যটাকে কখনোই বাংলাদেশে সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হয়নি, এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা কখনো শিখিনি বা স্কুলে আমাদেরকে কখনো শেখানো হয়নি। আমি যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি সাইমা, একটা যদি আমি বলি সেটা হচ্ছে বুলিং। আমি যেভাবে কথা বলতাম, আমি খুব বেশি খেলাধুলার মধ্যে ছিলাম না। আমি ছবি আঁকতাম বা কবিতা আবৃত্তি বা গান গান করতাম না, কিন্তু ভালো লাগতো বা যেতাম অনুষ্ঠানগুলোতে বা গল্প বলা। এই জিনিসগুলোকে অনেক সময় একটু একটু ফেমিনিন অ্যাটিটিউড হিসেবে ধরা হতো, যে কেন খেলতে যাচ্ছে না, কেন এভাবে হাঁটছে, কেন এভাবে কথা বলছে, কেন ছেলেরা নর্মালি যেই কাজগুলো করে সেই কাজগুলোর প্রতি আমার আগ্রহটা কম্পারেটিভলি কম ছিল। আমি খুব বই, দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা আমি গল্পের বই দিয়ে পার করে দিচ্ছি, এবং পাশাপাশি রেজাল্টও খুব ভালো করতাম ছোটবেলা থেকে। তো ওই যেটা মানে বুলিং যে শব্দটা, সেটাও কিন্তু জানতাম না। খুব ইন্টারেস্টিং, এখন কোরিলেট করতে পারি যে কি ভয়ঙ্কর ভাবে বুলিং এর মুখোমুখি আমি হয়েছি। এই কিভাবে আমি যেভাবে আমি কথা বলছি সেটার জন্য এটা ছিল একদম প্রথম ফ্যাক্টর যদি আমি মেডিকেল স্কুলের আগে চিন্তা করি। তার পাশাপাশি আমার দৈহিক যে আকৃতি, সবসময় আমি খুব মোটা সোটা নাদুস নুদুস বাচ্চা যেটা বলে ওরকম ছিলাম। তো কেন আমি মোটা সেটা নিয়েও কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে, বা এরকমও হয়েছে একদম খোলামেলা ভাবে বলছি, যেগুলো হয়তো কখনো কোনো পাবলিক ফোরামে বলা হয়নি। আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু অনেকেই থাকেন যারা এই ব্যাপারগুলো নিয়ে খোঁচা দিয়েছেন, যারা এটা নিয়ে কথা বলে খুব আনন্দ নিয়েছেন ওই মুহূর্তে, ছোট করতে পেরে বা বুলি বুলি করতে পেরে। পাশাপাশি আবার দেখা যাচ্ছে আর তোমার বাবার গাড়ি নাই কেন, আবার এই এই জিনিসগুলো কিন্তু এসেছে। হয়তো তীব্রভাবে বুলিং এর কথা আমি বলবো না সেই জায়গাটাতে, কিন্তু কষ্ট পেয়েছি, যেটা কোনোভাবেই মানে দূর করার কোনো উপায় ছিল না। মেডিকেলের কথা যদি ধরি, মেডিকেলে এসেও কিন্তু যেহেতু আমি যশোর থেকে এসেছি, ছোট শহর থেকে আসার জন্য মফু একটা গ্রুপ আর ঢাকা একটা গ্রুপ, যারা নটর ডেম, ভিকারুননিসা, হলি ক্রস থেকে পড়ছে, একদম নাম ধরে বলছি যে একটা আলাদা গ্রুপ হয়ে যাচ্ছে। আর আমরা যারা মফস্বল থেকে এসেছি তারা বাইরে, যারা হোস্টেলে থাকছি বা বাসা থেকে বা আমাদেরকে তখন ভাড়া বাসা নিয়ে আসতে হচ্ছে, ওখানেও কিন্তু একটা ছোটখাটো বুলিং এর মতো একটা সিচুয়েশন ছিল বা আমাদেরকে। আমি কেন বলছি এই জিনিসটা, কারণ ইয়ত যারা শুনছে তারা কানেক্ট করতে পারবে, কারণ প্রত্যেকেই কখনো না কখনো এই সিচুয়েশনের গুলোর মধ্যে দিয়ে গেছে। যারা আবার ঢাকা বেস গ্রুপ ছিল তাদের আবার স্ট্রাগলের জায়গাটা ছিল আরেক রকমের। তো এর পাশাপাশি হৃদয় হৃদয় ভাঙার মতো ঘটনাও কিন্তু ঘটেছে, এবং যখন সেটা ঘটেছে একটা ভয়ঙ্কর ডিপ্রেশনের ফেজ ওই সময়টাতে, যে ভালো লাগছে না, বুঝতে পারিনি যে তখন কি করব বা কি করা দরকার। এই জিনিসগুলো যদি আমি একসাথে সামারাইজ করে বলি, যে ইয়ুথরা এই প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু কোনো না কোনো ভাবে তারা কানেক্ট করতে পারবে, আইদার বুলিং অথবা কম্পিটিশন। সেটা একাডেমিক কম্পিটিশন হতে পারে। এখন তো সোশ্যাল মিডিয়া, আমাদের সময় কিন্তু সোশ্যাল মিডিয়া কেবল আসলো 2007-8 সালে, আমরা কেবল ফেসবুক স্টার্ট করেছি, এতটা পপুলার ছিল না। এখন তো সোশ্যাল মিডিয়াতে যেই শো অফ বা যেই টক্সিক কম্পিটিশনটা চলে, সেটাও একটা বড় রিস্ক ফ্যাক্টর, যেটা আমাদের অনেক রিসার্চে উঠে এসেছে এবং আমরা বারবার করে সেটা নিয়ে কথা বলেছি। এইটার পাশাপাশি যদি আমি বলি যে একটা একাডেমিক কম্পিটিশন চাপিয়ে দেওয়া, বাবা মা চাপিয়ে দিচ্ছে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সেই জায়গাটাতেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো সাপোর্ট
দিতে পারি না আমাদের যারা ইয়ুথ জেনারেশন আছে তাদেরকে। এবং ড্রাগ অ্যাডিকশন, অপু হয়তো এটা নিয়ে আরো বেশি করে বলবে, মানে সুন্দর করে গুছিয়ে বলবে। ড্রাগ অ্যাডিকশনের কিন্তু একটা ভয়ঙ্কর রকমের মানে একটা ইস্যু আছে। আমরা ইভেন স্মোকিং যদি আমি বলি, সেটারও কিন্তু ইম্প্যাক্ট খুব ভয়ঙ্কর রকমভাবে মেন্টাল হেলথের উপরে পড়তে পারে, যেটা অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে। আর এখন তো স্ক্রিন অ্যাডিকশনটাই একটা অনেক বড় প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ বা যেটা আমি বলি। সো ইয়ুথ মেন্টাল হেলথ আসলে একদম প্রতিনিয়ত আমাদের ডিসকাস করতে হবে। আমাদের যে কটা গবেষণা আমরা ইয়ুথ ফোকাস করে করেছি, সেখানে কিন্তু আমরা স্পষ্ট করে দেখতে পেরেছি যে যদি বাংলাদেশে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি বলি যে 18 ভাগ মানুষের যদি, যেটা আমাদের ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে থেকে উঠে এসেছে, 18 ভাগ মানুষের কমন মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স বা সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার্স আছে, সেখানে যদি আমি দেখি স্পেসিফিক কোনো একটা কন্ডিশন 3 বা 4 ফোল্ড কিন্তু বেড়ে গেছে ইয়ুথ জেনারেশনের মধ্যে। কিছু গবেষণা আমরা কোভিডের মধ্যে করেছি, সেখানে কোভিডের কিছু অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে বা কোভিডের কিছু রেসিডুয়াল ইম্প্যাক্ট বা যেটা এখনো পড়ছে। সেটা যদি আমি পেছনে দেখি যে কোভিডের আগে যে কাজগুলো আমরা করেছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অ্যাডাল্ট পপুলেশনের তুলনায় বা অন্য পপুলেশনের তুলনায় ইয়ুথ গ্রুপের মধ্যে মানে প্রিভ্যালেন্সটা বেশি। সেটা যেটা আমরা কমন মেন্টাল ডিসঅর্ডার্স বলি বা যেই যেই কন্ডিশনটা নিয়ে আমরা কথা বলি, তাদের মধ্যে এই প্রবলেমগুলো আছে। পাশাপাশি তারা কথা বলার জায়গা খুঁজে পাচ্ছে না, কার সাথে কথা বলবে। আমরা যদি বাবা মাকে বলি, বাবা মাও সেই জায়গাটাকে অ্যাকনলেজ করার জন্য এখনো তৈরি না, এটা এখনো কিন্তু রেডি না। মেন্টাল হেলথ যখন আমরা চিন্তা করি যে ক্লিনিশিয়ান ফ্যামিলিতেও কিন্তু মানসিক স্বাস্থ্যকে যে একদম টপ জায়গাতে রাখা হয়, প্রায়োরিটিতে রাখা হয়, সেটা কিন্তু না। এবং পাশাপাশি তারা কোথায় যাবে, একটু একটু করে জায়গা পরিবর্তন হচ্ছে। এখন একটা বাবলের মধ্যে আমরা কথা বলছি, তো যেটা বলছি একটা বাবলের মধ্যে যারা এডুকেটেড কমিউনিটি বিলং করে বা যাদের হাতে ইন্টারনেট আছে, তারা কিন্তু অ্যাক্সেসগুলো পাচ্ছে WSIF এর মতো প্ল্যাটফর্ম বা মনের বন্ধুর মতো প্ল্যাটফর্ম, এরকম প্ল্যাটফর্ম। কিন্তু এর বাইরে যে ইয়ুথ গ্রুপটা আছে, তারা কোথায় সাপোর্টটা পাচ্ছে? এবং টিকটক বা বিভিন্ন জায়গা কিন্তু সবসময় যে তারা অথেন্টিক ইনফরমেশন পাচ্ছে সেটাও না। সো যারা ইনফরমেশন পাচ্ছে, তারাও অথেন্টিক ইনফরমেশন পাচ্ছে কিনা, সেই জিনিসটাও কিন্তু আমরা ইনশিওর করতে পারছি না। সো ইয়ুথ মেন্টাল হেলথের যে বার্ডেনটা, সেটা যেমন বাড়ছে এবং সেটাকে অ্যাড্রেস করার মতো একটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে দিতে পারছি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করবো এবং আমি মনে হয় পরে অপু বা কলিয়াপুর সাথে আমরা যখন কথা বলবো। লিসান যেখানে কাজ করে, ঢাকা মেডিকেল কলেজ, আমার নিজের সেখানে যে দেখার সৌভাগ্য হচ্ছে কি ফ্যান্টাস্টিক ওয়েতে সাইকিয়াট্রিস্টরা সেখানে সারাদিন পরিশ্রম করছেন একদম অল্প রিসোর্সে। ঢাকা মেডিকেলে যেই পরিমাণ রোগীর যে লোডটা থাকে, তার মধ্যে বা যেটা সলিমুল্লাহ সোহরাওয়ার্দী সব মেডিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ঢাকা মেডিকেলে ডেফিনেটলি লোডটা বেশি। সেখানে একটা তাদের পাথওয়ে করা আছে নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের সাথে, এবং ডাক্তাররা যেভাবে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছেন, ওই পরিবেশের মধ্যে যতটুকু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা যায়, একটা ছোট্ট রুম রেডি করে সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে কথা বলে তারা কিন্তু চেষ্টা করছেন যে যেভাবে সম্ভব যে একটা ইয়ুথ যদি আসে বা যেই বয়সেরই যে আসুক, তাকে সাপোর্টটা দেওয়ার। সেটা আমরা কতটুকু প্রমোট করছি? সেই সেই এক্সপেরিয়েন্সগুলো ডাক্তারদের আমরা কি মানে মেইন স্ট্রিম মিডিয়াতে নিয়ে বলছি যে ঢাকা মেডিকেলের মতো একটা জায়গাতেও যে কিন্তু আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের মাত্র 10 টাকা দিয়ে সেবাটা নিয়ে আসতে পারি? আমাদের 15,000 বা 10,000 টাকা দিয়ে কোনো আমি আমি শব্দটা এখানে কোনটা বলবো আমি চিন্তা করছি যে কোনটা বললে শোভন শোনাবে। কিন্তু আসলে যেটা সত্যি সেভাবেই বলি যে একদম যাদের অ্যাক্রিডিটেশন নাই, সেরকম মানুষের কাছে আমি 10-15 হাজার টাকা দিয়ে সেশন নিতে যাব, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফেম আছে, নাকি মাত্র 10 টাকা দিয়ে আমি অথেন্টিক ফিজিশিয়ানের কাছ থেকে সেবা নিয়ে আসবো? সেই জায়গাটাও কিন্তু আমরা ইয়ুথদের কাছে ক্লিয়ার করতে পারছি না। সো সাইমা, এই কারণেই ইয়ুথদের আসলে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ আমি মনে করি তাদের কাছে পৌঁছানো। এবং যদি আমি রিস্ক ফ্যাক্টরের কথা বলি, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর অলরেডি আমি বলে দিয়েছি। এর সাথে কতগুলো যে আমরা সচরাচর আমাদের গবেষণাপত্রে আমরা যে জিনিসগুলো আনি, সোশিও যেই ইকোনমিক্যাল যে ফ্যাক্টরটা আছে, লো রিসোর্স সেটিং এ যদি আমরা দেখি, সেখানে অবশ্যই মানসিক স্বাস্থ্যের যেই প্রিভ্যালেন্সটা সেটা বেশি এখনো, কারণ ইকোনমিক স্ট্যাটাসের সাথে যে আক্ষেপগুলো, ফ্রাস্ট্রেশনগুলো থাকে প্রতিনিয়ত, বা জীবনযাত্রার যে স্ট্রাগলটার সাথে, সেটার সাথে একটা সম্পর্ক আছে। স্লাম পপুলেশনের সাথে কলিয়াপুর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমার একটা কাজ আছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে একদম ডিরেক্ট রিলেশন আমরা সেটা দেখেছি। এর পাশাপাশি যদি আমি আরো কয়েকটা রিস্ক ফ্যাক্টর বলে দিই, এখন জেন্ডার ইস্যুতে আমরা কথা বলছি, অবশ্যই ওম্যান ফোকাস যে কাজগুলো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ মেয়েদেরকে অনেক ধরনের অ্যাডিশনাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয় যখন তারা সংসার লেখে। অনেক ইয়ুথ কিন্তু বাংলাদেশে তারা সংসার শুরু করে দিচ্ছে তাদের আন্ডারগ্র্যাডের সময়টাতে, যেটা আমরা হয়তো হয়তো শহরে থেকে যারা আছি তারা এটার গুরুত্বটা ধরতে পারছি না, কিন্তু যখন আমরা ঢাকার বাইরে তাকাবো, আমরা কিন্তু দেখতে পারবো কত অল্প বয়সে তারা মাও হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা ইয়ুথ মানে একদম 18-19 বছর বয়সে সংসারের পুরো প্রেশারটা নিয়ে কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে। সেই জায়গাটাতে তাদের সাপোর্ট দেওয়াটা, পাশাপাশি যদি আমি ডাইভার্স জেন্ডারের কথা চিন্তা করি, বা আমি যদি মাইনরিটিজের কথা চিন্তা করি, ইন্ডিজিনাস পপুলেশনের কথা চিন্তা করি, আমাদের কিন্তু তেমন কোনো সাপোর্ট নাই। তো এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে রিস্ক ফ্যাক্টরস, বার্ডেন, পাশাপাশি আমরা যেই সাপোর্টটা প্রোভাইড করছি সেটা কতটুকু অ্যাডিকুয়েট, কতটুকু অ্যাডাপ্টেড। আমি যদি ইন্ডিজিনাসের কথা বলি, যেহেতু প্রসঙ্গটা চলে আসলো লিঙ্গুইস্টিক্যালি, কালচারালি, এরকম কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু আমরা কথা বলছি না। সো অফকোর্স আমরা একটা খুব কঠিন সময় আছি সাইমা।
থ্যাংক ইউ। জি ভাইয়া, সো আমরা তাসিক ভাইয়া থেকে ওভারঅল একটা আইডিয়া পেয়েছি অ্যাবাউট দ্য ইউথ পপুলেশন, তারপরে ওরা কি কি ধরনের মেন্টাল হেলথ ইস্যুস ফেস করছে, কি কি ধরনের রিস্ক ফ্যাক্টরস থাকতে পারে। সো ওখানে একটা পোর্শন ছিল অন ড্রাগ অ্যাডিকশন, যেটা নিয়ে আমি অপু ভাইয়ার কাছে যেতে চাচ্ছি। ভাইয়া আপনি প্লিজ যেহেতু আপনার একটা রিসার্চ কম্পোনেন্ট ছিল অন ড্রাগ অ্যাডিকশন, এটা নিয়ে আপনি নিশ্চয়ই অনেক কিছু জানেন, সো আই উড লাইক ইউ টু শেয়ার দ্যাট। আর ওটার সাথে আপনার কাছে যদি মনে হয় যে অন্য কোনো রিস্ক ফ্যাক্টরস অথবা অন্য কি কি মনে হয় আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট ইউথদের জানা মেন্টাল হেলথ সম্পর্কে, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দ্যাট এজ ওয়েল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দীপ ভাই আসলে অনেকটুকুই সুন্দর করে বলেছেন। তো এর মাঝে মেন্টাল হেলথের হাত ধরে আসলে যে জিনিসগুলো চলে আসে ওদের মধ্যে মাঝে মাঝে সেটা হচ্ছে ড্রাগ এডিকশন। এটা আসলে নট অনলি ইন সাউথ এশিয়া, এটা গ্লোবালি একটা বড় প্রবলেম। তো আমি দুটো ঘটনার কথা বলবো। একটা হচ্ছে আমার এখানকার ঘটনা। আমি এখন ইউকেতে যেখানে আছি, আমি একটা বাসায়, একটা শেয়ার্ড বাসায় থাকি, 6 জন মিলে থাকি। তো 6 জনের মাঝে 2 জন মানসিক স্বাস্থ্য সংস্থায় ভুগছে এবং তারা ব্যাচেলর করছে। আমি এখানে একমাত্র পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। তো মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ এখানে কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতেই খুব ভালো মেন্টাল হেলথ কেয়ার একটা সিস্টেম থাকে, স্ক্রিনিং এবং ট্রিটমেন্ট দেওয়ার। বাট তারপরেও এখানে একটা প্রচুর সংখ্যক ইয়ুথ কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়। তো তাদের দুজনের অবস্থা এতই খারাপ যে তারা ড্রপ দিয়েছে। তারা এক এক দেড় বছর ধরে তারা ক্লাস করছে না। এবং এটা ইউনিভার্সিটি জানে, তাদেরকে ওটা অ্যালাউ করেছে। তার মাঝে একজন আবার রেগুলার ট্রিটমেন্টও নিচ্ছে। বাট যেটা হয় যে আসলে যেমন বাংলাদেশের একটা এনভায়রনমেন্ট থাকে যে আমরা ফ্যামিলির সাথে একটু কানেক্টেড থাকি বেশি, হয়তো ছোটবেলা থেকে, এখানে একটু কম হয় সেটা। তো তারা এক ধরনের আইসোলেশনে থাকে এবং সেখান থেকে তারা রিক্রিয়েশনাল ড্রাগের দিকে চলে যায়। যে যে হয়তো ডিপ্রেসড, সে তার ওই ডিপ্রেশন কমানোর জন্য সে চাচ্ছে যে আমি কোনো একটা এক্সাইটেটরি মলিকিউল আমি নিব যেটা আমাকে সাময়িকভাবে আনন্দ দিবে। তো সেখান থেকে তারা বারবার এডিকশনে চলে যাচ্ছে এবং সেরকমই ঘটনা একটা হয়েছে আমার বাসায় 2 দিন আগে। কেউ একজন এরকম ড্রাগস নিয়েছে এবং তারপরে সে কাইন্ড অফ সাইকোটিক এপিসোডের মধ্যে দিয়ে যাচ্ছিল। এবং বাসায় আমি যেহেতু একমাত্র মেডিকেল ট্রেন পার্সন ছিলাম, তো আমাকে ডাকা হলো। আমি যে দেখলাম যে সে কিছুটা রেস্টলেস এবং কিছুটা সাইকোটিক আচরণ করছে, তখন আমি বাধ্য হলাম এদের ইমার্জেন্সি সার্ভিসে কল দিতে। সেখান থেকে অ্যাম্বুলেন্সকে কল দেওয়া হলো। অ্যাম্বুলেন্স বললো যে আমি 2 ঘন্টার মধ্যে আসছি। তো 2 ঘন্টা যেন আমরা কোনোভাবে তাকে একটু শান্ত রাখার চেষ্টা করি। তো উইচ ইজ ডিফিকাল্ট। আমার মেন্টাল হেলথ কেয়ারের কোনো ট্রেনিং নেই, আমার পক্ষে আসলে 2 ঘন্টা একটা মানুষকে, এরকম মানুষকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। বাট তারপরেও চেষ্টা করেছি এবং আমি ভাবলাম যে আচ্ছা তার ফ্যামিলিকে তো জানানো উচিত। আমার বাংলাদেশ থাকলে কি করতাম, তাই না, ফ্যামিলিকে জানানোর চেষ্টা করতাম। তো তার ফ্যামিলিকে তো আমরা চিনি না, আমরা জানিও না। দেন আমি ফেসবুক থেকে খুঁজে বের করলাম, তার মায়ের নাম্বার খুঁজে বের করলাম, তাকে জানানো হলো। বাট হোয়াট ক্যান দে ডু, মানে এখানে তাদের ডিস্টেন্সটা এত বেশি যে তারা, তার মা বা বাবা বা যেই হোক এসে যে তাকে সাপোর্ট দেবে সেটাও এই মুহূর্তে আসলে সম্ভব না। ইভেন দেখা যাবে যে আসলেও সেটা আরো নেগেটিভ রিয়াক্ট হবে। তো এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু ইউকে এর মতো উন্নত দেশে আছে। বাংলাদেশে তো কন্টেক্সট আরো ডিফারেন্ট, বাট কিছুটা একই রকম ভাবে লিঙ্কড। আমরা যখন ইউনিভার্সিটিতে যাই, আমরা মায়ের কোল থেকে ইউনিভার্সিটিতে হোস্টেলে যে উঠি, তখন আমাদের মধ্যে নানা ধরনের, স্পেশালি সে যারা হচ্ছে যে একটু ভালো ছাত্র থাকে, তারা দেখা যাচ্ছে যে তাদের লোকালিটিতে খুব পরিচিত বা ভালো হাই অ্যাচিভিং ছাত্র। তো যখন এরকম ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা এই ধরনের কোনো টাফ সাবজেক্টে যে তারা ঢোকে, দেখা যাচ্ছে যে অ্যাচিভমেন্টটা আসলে অতটা সহজ না, অনেক কঠিন। এবং খুব ছোট ছোট, যেমন এই যে আমাদের মেডিকেল আইটেম বলে ব্যাপার থাকে যে সপ্তাহে একটা করে পরীক্ষা হয়। তো দেখা যাচ্ছে যে আইটেম গুলোতে ফেল হয়, বারবার দিতে হয়। তো তখন মনে হচ্ছে আচ্ছা আমি তো খুব ভালো ছাত্র ছিলাম, তা আমি আস্তে আস্তে কেন এরকম, তখন এক ধরনের ডিপ্রেশন চলে আসে। মানে একটা একটা আইটেম ফেল করার মানে হচ্ছে এক একটা ছুরি বসানো গায়ের মধ্যে, এভাবে মাইনর ইনজুরিজ হতে থাকে, মেন্টাল ইনজুরিজ। তো তখন ডিপ্রেশনে চলে যাই। তো সেটা তো কেয়ার করার কেউ নাই আমাদের হোস্টেলগুলোতে। আমি যখন রিসার্চের কাজটা করি, আমি ডাটা কালেকশন করেছিলাম বিভিন্ন পাবলিক মেডিকেল স্কুলে বাংলাদেশে। তো সেখানে একটা বড় সংখ্যা, আমি সংখ্যাটা বলতে চাচ্ছি না, বড় সংখ্যক মানুষ বলছে যে তারা রিক্রেশনাল ড্রাগ নেয়, অন্তত একবার হলেও নিয়েছে বা রেগুলারলি নেয়। এটা অনেকে বলেছে, অনেকে। এবং আমরা আই গেস দীপ ভাইও দেখেছেন, কলিয়াপুও দেখেছেন, লিসান তো জানোই, দেখেছো যে স্টিল এখনো আমাদের মানে রিনাউন্ড ইনস্টিটিউট গুলোতে এই সমস্যা আছে যে বন্ধ রুম, অন্ধকার রুমের মধ্যে দিনের পর দিন তারা এডিক্ট হয়ে পড়ে আছে। তাদের না খাওয়া দাওয়া, না গোসল, না কেউ জানেও না যে এই অবস্থা আছে। কেউ যদি ওখানে মানে খারাপ কিছু হয়েও যায়, কেউ টের পাবে না, গন্ধ না ছড়ালে টের পাবে না, এমন অবস্থা হয় কিন্তু।
সো দের ইজ নো ওয়ান, মানে আমি মনে করি এই বিষয়টা ইনস্টিটিউশনালি অ্যাড্রেস হওয়া উচিত। অনেকদিন ধরে আমরা বলে আসছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে, কারণ যে যে ডিপ্রেস সে কিন্তু নিজে থেকে কেয়ার সিক করার টেন্ডেন্সি তার মধ্যে সবসময় থাকে না। তো তাকে আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের দিক থেকে প্রোয়েক্টিভ হতে হবে। আমরা যারা কেয়ার অ্যাডভোকেট যারা আছি তাদেরকে ওই পার্সনটাকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে কেয়ার, এবং কেয়ারের ক্ষেত্রে আমরা নানা ধরনের পরামর্শ দেয়, এই তুমি এটা করো, ওই তুমি ওইটা করো, এটা করো না, সেটা করো না, এতে কিন্তু আসলে লাভ হয় না। আমাদের তাদের কথা শুনতে হবে, যেটা দীপ ভাই বললেন যে উই হ্যাভ নো ওয়ান টু লিসন টু, মানে আমাদের কথা শোনার কেউ নাই। তা আমি হয়তো উল্টাপাল্টা বকছি, আচ্ছা বলতে দেই না, আমি উল্টাপাল্টা বকলেই আমি শান্তি পাই, এটুকু শান্তি আমার দরকার। আমি যদি এভাবে বলে শান্তি পাই, দেন হয়তো আমি রিক্রিয়েশনাল ড্রাগের দিকে যাব না। সো দেয়ার শুড বি সাম প্রসিডিউর, মানে প্রতিটা ইনস্টিটিউটে থাকা উচিত অ্যাটলিস্ট লিসনিং সার্ভিস গুলো থাকা উচিত, যে কেউ একজন শুনবে, সেটা অনলাইনে হোক অফলাইন, এখন তো অনলাইন সিস্টেম খুব ভালো, অনলাইন অফলাইন এই ধরনের সার্ভিস হতে পারে। সো ওই দিকটাতে খেয়াল রাখা উচিত আমি মনে করি। আহ, এটা একটা পার্ট ছিল ড্রাগ এডিকশন নিয়ে। আর আমি অল্প করে আরেকটা ব্যাপার যেটা ঢোকাতে চাই, সেটা হচ্ছে ট্রমা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে একটা পার্ট বলার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। স্পেশালি লাস্ট যে ঘটনাটা হলো, যে আগুন ধরে যে বেলি রোডে যে ঘটনাটা হলো, অনেক মানুষ দেখেছে, বা এই ধরনের ঘটনাগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি, অনেক ভিডিও শেয়ার হয়, ভাইরাল শেয়ার হয়। তো হয়তো আমরা টের পাই না যে এই এই দৃশ্যগুলো আমাদেরকে মেন্টালি কিভাবে আমাদেরকে আহত করছে, কিন্তু এটার একটা ইফেক্ট সবসময় হয়, যত শক্ত মানুষই হোক না কেন। স্পেশালি যারা প্রত্যক্ষ দেখে তাদের হয়। তো অনেক তরুণরাও দেখে, এবং বিভিন্ন স্টাডিজ আছে যেখানে দেখা যাচ্ছে যে এই দৃশ্যগুলো দেখার পরে যে ট্রমাগুলো হয়, সেটা অবশ্যই মানসিকভাবে তাকে স্ট্রেসে ফেলে, এবং স্ট্রেস হলে কি হবে, যে বিভিন্ন আমাদের স্ট্রেসের যে হরমোনগুলো বাড়বে, কর্টিসল বাড়বে, দেন আমাদের ইমিউন সিস্টেম মানে অ্যাক্টিভ মোডে চলে যাবে, সিম্প্যাথেটিক সিস্টেমগুলো অ্যাক্টিভ মোডে চলে যাবে, সেখান থেকে মাইনর ইনফ্লামেশন হবে, আমাদের সাইটোকাইন্স গুলো বাড়বে, বিভিন্ন ইনজুরি হতে থাকবে। এবং স্টাডিজ মানে দেখা গেছে, যেমন স্যান্ডি একটা হারিকেন ছিল বোধহয় কয়েক বছর আগে হলো আমেরিকাতে, দেখা গেছে যে ওই হারিকেনের পরে 4 বছর পরে মানুষের মধ্যে আর্থ্রাইটিস, মানুষের মধ্যে মায়োকার্ডিয়াল ইনফেকশন, এগুলো এগুলো বেড়ে যাচ্ছে। আহ, এবং বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে দেখা গেল কেন, যে তারা স্ট্রেসে ছিল, তাদের স্ট্রেস হরমোন বেশি ছিল, তাদের মনোসাইটস বেশি ছিল, সাইটোকাইন্স, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স বেশি ছিল। তো সেগুলো তাদের ডোপামিন সেরোটিন কমিয়ে দিচ্ছিল। দেন এগুলো যে জয়েন্টে ইনফ্লামেশন করছে, মানে নানা ধরনের একটা মানে মেস আপ বডি, ক্রনিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি খুব খারাপ অবস্থা। সো এই জায়গাগুলোতে আমাদের খুব মানে কেয়ারফুলি, স্পেশাল ইয়ুথদের দেখছেন, কিন্তু এখন ইয়ুথরা অনেক বেশি ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে। হুনোস, আমরা বর্তমান সময়ে অনেক বেশি ছোট ছোট মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই, সেগুলো হয়তো এই ক্রনিক ডিজিজে ইফেক্ট রাখতে পারে, আমরা জানি না, দের ইজ নো রিসার্চ অন আওয়ার কনটেক্সট। সো রিসার্চার যারা আছেন তারা এদিকেও নজর দিতে পারেন, এবং ক্লিনিশিয়ান যারা আছেন অবভিয়াসলি তাদের দিক থেকে এগিয়ে আসতে হবে, যে ইয়ুথদের এই ব্যাপারগুলো যেন মনিটরড হয় কোনোভাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, সো আমি মাচ। একটা একটা পয়েন্ট রেজ করে রাখতে চাই জাস্ট 10 সেকেন্ডের মধ্যে। সেটা হচ্ছে আমাদের একটা গবেষণা আছে, ড্রাগ অ্যাবিউজের ইম্প্যাক্ট অন একাডেমিক পারফরমেন্সেস, বাংলাদেশের 5টা ইউনিভার্সিটিতে আমরা করেছিলাম, 2021 এটা পাবলিশ করেছি। সো এই পেপারটাতে কিন্তু আমি একদম অপু যে জায়গাটাতে স্কিপ করে গেল, আমি নাম্বারটাই বলে রাখতে চাই, 54.59%। আমি কেবল চেক করলাম, আমরা যে ছোট্ট স্যাম্পলটা নিয়েছি 400 সামথিং, সেখানেই 54.59% স্টুডেন্টস তারা এগ্রি করেছে যে তারা অ্যাক্টিভ ড্রাগ অ্যাবিউজ মানে ড্রাগ ইউজার। সো এটা কিন্তু এটা রিয়েলিটি, এটা আমাদেরকে এখন আর লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই, এবং এটি এই সত্যতাটা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এবং এটা এত সেন্সিটিভ একটা টপিক, যেখানে মানুষ বেশিরভাগ সময় ডিক্লাইন করে, সেইটা ধরে নিয়েই আমরা কাজটা করার পরে যখন অ্যারাউন্ড 55% স্টুডেন্ট ড্রাগ অ্যাবিউজার পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে পুরো বাংলাদেশের অবস্থাটা কি ভয়াবহ এই মুহূর্তে। আমি একটু অ্যাড করতে চাই, বিকজ আমি নিজে একটা স্টাডি করেছি 2018 সালে, জাস্ট বিফোর দ্য কোভিড, ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, শুধু ঢাকা না, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ছিল, তাদের বয়স ছিল হচ্ছে 20 থেকে 24-এর মধ্যে। সো ওদের ওদের ডিপ্রেশনের রেট ছিল হচ্ছে মোর দেন 50%, এবং এনজাইটি রেটও ছিল মোর দেন 58%। এবং ওয়ান অফ দ্য গ্রেট রিজনস ওয়াজ লাইক ড্রাগ এডিকশন। সো এটা যদিও আমাদের এখানে লুকিয়ে রাখা হয়, বাট দিস ইজ আ লাইক কমন সিনারিও, নট অনলি ইন ঢাকা সিটি বাট অলসো লাইক রাজশাহীতেও এরকম ছিল। এবং ওটার কারণ ছিল বেসিক্যালি যে বিকজ অনেক স্টুডেন্টরাই ছিল যারা বাসা থেকে বের হয়ে প্রথম তারা ভার্সিটিতে গেছে, এবং এটা রিয়েলিটি শক ফর দেম। তারা ওখানে একা থাকে, হোস্টেলে থাকে, এবং অনেক কিছু তাদের করার ছিল না। তারপরে যেটা বলেছিল যে হার্ট ব্রেকের কথা, তাসদিক যেটা বলেছিল, দিস ইজ নট মানে একটা
কোনো একটা মজার বিষয় না, এটা কিন্তু খুবই সত্যি কথা। এবং এই সময় ইউনিভার্সিটি যখন পড়ে তখনই কিন্তু এই জিনিসপত্রগুলো বেশি হয়। সো এই ড্রাগ এডিকশনটাও কিন্তু ইনফ্লুয়েন্স বাই দিস কাইন্ড অফ হার্ট ব্রেক এবং একাডেমিক পারফরমেন্সেস, যে যখন যে ফার্স্টেই বুঝতে পারে না যে কিভাবে কোপ আপ করবে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, এবং অনেকে ফেলও করে, হুইচ ইজ ভেরি কমন। বাট যেটা হয় যে ডিউ টু দ্য স্টিগমা from the peer, instead of peer support they get the stigma or discrimination from the peer because they have failed, তখন যেটা হয় তারা ওদের কাছে যেটা মনে ড্রাগ এডিকশন ইজ দেয়ার সোলেস, যে এখানে তারা ডিপেন্ডেন্সি খুঁজে পায় যে এটা করলে তাদের ভালো লাগে। সো আলটিমেটলি দিস মানে এই অনেকগুলো ফ্যাক্টর যেটা লিড টু ড্রাগ এডিকশন, অ্যান্ড দেন অল অফ দিস ফ্যাক্টরস টুগেদার লিড টু ডেভেলপমেন্ট অফ দ্য মেন্টাল হেলথ প্রবলেমস অ্যামং দিস ইউনিভার্সিটি স্টুডেন্টস। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। Um, হ্যাঁ, আপনাদের সবার কথা শুনে অ্যান্ড ওভারঅল লাইক পিকচারটা দেখেও আসলে মনে হয় যে যেহেতু আমাদের আসলে ওরকম খুব একটা আউটলেট নাই, যে মেন্টাল হেলথের যে সিন্স ইটস এ রিলেটিভলি নিউ ইস্যু স্পেশালি আমাদের দেশের কনটেক্সটে, আর যেহেতু ওরকম আউটলেট নাই, দেখা যায় যে ম্যাক্সিমাম ইউথ পপুলেশনটা আসলে খুব মানে দে জাস্ট গেট ইন টু ড্রাগস থিঙ্কিং যে দিস কুড বি দি অনলি সলিউশন ফর দ্যাম। সো এই জন্যই আমার আসলে এই টপিকটা নিয়ে জিজ্ঞেস করা। বাট সিন্স উইয়ার ইন কনভারসেশন উইথ কলি আপু, আমি আরেকটু জানতে চাচ্ছি অ্যাবাউট মেন্টাল হেলথ থ্রু দ্য লেন্স অফ জেন্ডার, সিন্স আপনি জেন্ডার নিয়ে অনেক কাজ করেছেন। এটা জানতে চাচ্ছি বিকজ ওভারঅল আমরা যখন মেন্টাল হেলথ নিয়ে কথা বলি তখন আমরা একটা ওভারঅল পিকচার নিয়ে চিন্তা করি যে আচ্ছা হয়তো ট্রমার কারণে হতে পারে অথবা কালচার শকের কারণে হতে পারে, বাট কিছু কিছু ক্ষেত্রে উইমেনদেরকে আসলে মেন্টাল হেলথ ইস্যুটা আরো বেশি ভয়াবহ হতে পারে, বিকজ ওদেরকে হয়তো কিছু কিছু ফ্যাক্টরস আছে যেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি উইমেনদেরকে এফেক্ট করছে, বাট হয়তো মেনদেরকে ওগুলো এফেক্ট করছে না। একটা হতে পারে যে হাউ আমরা ধরেই নেই যে আচ্ছা একজন উইমেন কে আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা ওর কেরিয়ারও একটা ঠিক রাখতে হবে, আবার ওর হাউস হোল্ড চোর্সও করতে হবে, আবার ওর হচ্ছে বাচ্চাদেরকেও দেখাশোনা করতে হবে। সো এইসব এক্সপেকটেশনস হয়তো আমাদের মানে উই ডোন্ট হ্যাভ দ্যাট ফর মেন। সো এই জন্য জানতে চাচ্ছিলাম কলিয়াপুর থেকে অ্যাবাউট দ্য জেন্ডার গ্যাপ ইন মেন্টাল হেলথ, আর আমরা আসলে কি করতে পারি এটাকে কমব্যাট করতে। Thank you so much, Saima rightly pointed out, সেটা হচ্ছে যে gender influence or gender lens in terms of mental health problems. So এই যেহেতু আমরা ইউথ নিয়ে কথা বলছি, সো আমরা ওটার মধ্যেই থাকতে চাই। বাট যেটা হয় যে মেয়েদের মধ্যে ডিফারেন্ট এজ পিরিয়ডে ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস হয়, এবং কি কি ফ্যাক্টর এটার জন্য দায়ী সেটাও একটু বলতে পারি। যদি আমি বলতে চাই যে যখন মেয়েরা যখন খুবই ছোট থাকে, লাইক 9 থেকে বা 10 থেকে 19, বা তাদের টিন পিরিয়ডটা যখন তাদের সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো তখন দেখা যায় যখন তাদের পিরিয়ড জনিত বা মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেমস গুলো হয়, তখন থেকে কিন্তু আমাদের বা মেয়েদের অনেক ধরনের আন্ডারলাইং মেন্টাল হেলথ ইস্যুস থাকে, যেটা ভেরি আননোন। বিকজ যখন আমাদের জেনারেশন, তখন আমাদের প্যারেন্টসরা কিন্তু এত কিছু জানতো না, বলতো না। বাট এখন আমরা জানি। যেমন খুবই কমন হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম নিয়ে বাংলাদেশে কোনো কাজই হয় নাই এখনো, মানে এখনো এটা নিয়ে কোনো কাজ হয় না, বিকজ ইট ইজ সো মাচ আন্ডার রিকগনাইজ। বাট দিস ইজ আ ভেরি prominent and very real issue. We have to go through this since the beginning of our menstruation until the postmenopause, এবং এটা এখনো মানে বেশি আন্ডার অ্যাড্রেস বা আন্ডার রিসার্চ। তো প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বলতেছে, সিনড্রোমটা মানে কি, যে ইট ইজ আ কনস্টিটিউশন অফ ডিফারেন্ট সিমটমস। উই হ্যাভ mood disorder, we have annoyance, we have irritability, এবং এটা যে রিসার্চ গুলো অন্যান্য দেশে হয়েছে, যেটা থেকে আমি জানতে পেরেছিলাম, গত 2 বছর আগে আমি এটা নিয়ে কাজ করছিলাম, যে এইটা থেকে যেটা হয় যে টিন পিরিয়ডে তখন তাদের যেহেতু ওয়েলবিং কে এফেক্ট করে ডিরেক্টলি, এবং এটা তাদের একাডেমিক পারফরমেন্সে খুবই এফেক্ট করে। স্কুলে যেতে চায় না, বা স্কুলে গেলে দে ডোন্ট নো হাউ টু ইন্টারাক্ট উইথ দ্য পিয়ার্স, এবং যেটা হয় যে নিজেকে খুব খারাপ ফিল করে। এবং যেহেতু আমাদের বাবা মারা জানে না বাসাতে যে এটা নিয়ে কিভাবে কথা বলতে হবে, সো আমরা ওইটা নিয়ে বেশি কথা বলি না, এবং ওইটা আমরা খুব ইগনোর করি। বাট দ্যাট ইজ ডিরেক্টলি এফেক্টিং আওয়ার ফাংশনাল অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটিস ইন লাইফ। সো এটা একটা বড় ইস্যু। নাম্বার 2 ইজ teen itself is a problem. Borrow associated factors for developing mental health problems, both in male and females. But females এটা কেন বেশি? কারণ
যেটা আপনি বলেন রাইটলি পয়েন্টেড আউট, যে মেয়েদের কাছে কিছু সার্টেন এক্সপেকটেশন থাকে ডিউ টু দ্য প্রিসেট জেন্ডার নর্মস, সোশ্যাল কালচারাল নর্মস, যে ইউনো যেমন টিন পিরিয়ড গুলোতে ছেলেরা কিন্তু বাইরে খেলতে চায়, বা ছেলেদের জন্য যখন আমাদের বাংলাদেশি কনজারভেটিভ সোসাইটির কথাই বলছি, যে দীপ আর উপু যখন খেলতে গেছে 14 বছর বয়সে, দ্যাট ওয়াজ ভেরি নর্মাল ফর দেম, বা লিসানুল যখন খেলতে গেছে, বাট আমার জন্য 14-15 বছরে আমি যাচ্ছি একটু ওই বাসাতে একটু খেলতে যাচ্ছি, ছাদে যাচ্ছি, ইট ওয়াজ নট ভেরি ওপেন ফর মি, বিকজ অফকোর্স বিকজ আমাদের বাবা মার খুবই ভয় ছিল যে সোশ্যাল একটা সেফটি, ইউ নো হাউ ইট ইজ স্টিল ইন বাংলাদেশ, আমরা এত বড় হয়ে যাওয়ার পরেও আমাদের বাবা মারা আমাদেরকে নিয়ে টেনশন করে। সো ওই যে একটা সোশ্যাল আইসোলেশনটা হয়ে যাওয়া, এবং এবং বাবা মার সাথে যে কনফ্লিক্ট ওই সময়, কারণ আমার তো অনেক কিছু করতে ইচ্ছা করে, বিকজ আমার বয়স 14-15-16, আমি অনেক কিছু করতে চাইবো, বাট আমার বাবা মা সেটা বুঝতে চাইবে না, এবং তখনই ওই কনফ্লিক্টটা শুরু, মানে আমাদের মেন্টাল হেলথের প্রবলেমটা শুরু হয়। হেলাল স্যার একটা কথা বলেন, কারণ স্যার এজ এন সাইকিয়াট্রিস্ট, দীপ কিছু বলতে চাচ্ছিল না, স্যার একটা কথা বলেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা কোনটা, যেখানে হচ্ছে কি বাবা মাকে বাচ্চারা অপছন্দ করে, সব থেকে বেশি অপছন্দ করে, দ্যাট ইজ দ্য পিরিয়ড ইজ অফ অ্যাডোলেসেন্ট। তো ওই সময়টা যেটা হয় যে বাবা মার সাথে যখন কনফ্লিক্ট হয়, এবং দেখা যাচ্ছে যে বাবা মা ফ্রেন্ডদের বাসায় যেতে দিচ্ছে না, বা আমি এটা করতে চাচ্ছি ওটা করতে চাচ্ছি, বাবা মা দিচ্ছে না সোসাইটির জন্য, ট্রাভেল করতে দিচ্ছে না, তখন যে তাদের মাঝখানে অনেক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, ডিপ্রেশন ইজ ভেরি ভেরি কমন, কনভার্সন ডিসঅর্ডার হয়, পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, এবং যেটা দেখা যায় যে 75% of the mental health conditions in the later life arises from when you are an adolescent. সো সো এই সমস্যাগুলা নিয়েই আমরা আনরিজলভ থাকে। সো এবং যেটা হয় যে পরবর্তীতে যে বিভিন্ন অল্প কিছুতেই আমরা আমাদের মেন্টাল হেলথের প্রবলেমগুলো ইগনাইট করে ফেলে, যে একাডেমিক পারফরমেন্সেস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সোশ্যাল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সবকিছুতে যে এগুলা এফেক্ট করে। সো এটা একটা দুইটা ইস্যু বললাম। অ্যান্ড দেন ওয়েন ইউর অ্যাডাল্ট, লাইক আমাদের বয়স যখন 20 থেকে 30, যখন আমাদের আরো জেন্ডার নর্মস আরো আমাদের উপরে ইমপ্লিকেশনস হয়, বা আরো ইম্পোজ করে দেওয়া হয় যে এখন আমার বিয়ে হতে হবে, এবং যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি কমপ্লিটলি বড় হয়েছি একভাবে, এক নিয়মে এবং কিছু নর্মাল সেট মানুষের সাথে, হঠাৎ করে 20 থেকে 30 বছর পরে আমার জীবনে আরো কিছু মানুষ এসে যোগ হয়, এবং যেখানে আমাদেরকে নতুন করে থাকতে হবে, নতুন করে তাদের এক্সপেকটেশন মতো করে চলতে হবে, বা তাদের সাথে সেট করতে হবে, এবং অফকোর্স এবং বা আমার হাজবেন্ডের সাথে, বা আমার যে পার্টনার আছে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে। দুজন দুই রকমের মানুষ, এবং দুই ফ্যামিলি দুই রকম ভাবে বড় হয়েছে। তো এই যে কনফ্লিক্টটা, এবং আমি যেহেতু সোশ্যাল অ্যাডভোকেসি করি এবং আমার কাজ আছে, তো আমি তো গবেষণা করে এটা আমরা পাবলিশও করেছি, তাজদিক ইজ ওয়ান অফ মাই কো-অথর্স, যে মেন্টাল হেলথের প্রবলেম গুলা কেন হচ্ছে। মোস্ট অফ দ্য রিজনস হচ্ছে গিয়ে এই রিলেশনশিপ এবং ম্যারিটাল রিলেশনশিপস এর প্রবলেম। 20 থেকে 30 বলছি বিকজ স্টিল আমরা ইউথই ধরবো এটা, এবং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই 20 থেকে 30 বছরে যে আনরিজলভড মেন্টাল হেলথ ইস্যুস গুলা বা কনফ্লিক্ট গুলা থাকে, এই রিলেশনশিপ প্রবলেম বেশিরভাগই আসে হচ্ছে ওই যে আনরিজলভ 10 থেকে 19 বছরে যে বাবা মার সাথে ছিল। সো ওই রিলেশনশিপের প্রবলেম গুলো এফেক্ট করে তাদের পরবর্তী রিলেশনশিপ গুলাকেও, এবং যেটা দেখা যায় যে সেটা ওভারঅল কোয়ালিটি অফ লাইফকে এফেক্ট করছে, ওভারঅল রিলেশনশিপ কোয়ালিটিকে এফেক্ট করছে। সো নাম্বার 4 অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, 20 থেকে 30 বছরের মধ্যে মেয়েদেরকে মা হতে হয়, বা হয়, মানে এটা ওই যে কালচারাল নর্মস বা ওটা হতে হয়, এবং হওয়ার পরে যেটা হয় যে অ্যান্টিনেটাল পিরিয়ড এবং পোস্টনেটাল পিরিয়ড সো মাচ ইম্পর্টেন্ট দুইটা পিরিয়ড। আমাদের এখানে যেটা হয় যে যেহেতু আমি মেয়েদেরকে নিয়ে কাজ করি, নট অনলি ইন রিসার্চ বাট অলসো ইন সোশ্যাল অ্যাক্টিভিটি, তারা সবাই বলে যে এই যে যখন প্রেগনেন্সি হয়, হঠাৎ করে তাদের বডির একটা চেঞ্জ হয়, বড় রকমের ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, এবং দেখা যাচ্ছে যে আগে যে জিনিসপত্রগুলো খুব ইজিলি করতে পারতো সেটা এখন ইজিলি করতে পারছে না। তাদের প্রেশার সিমটমস হয়, তাদের ব্লাডার সিমটমস হয়, তাদের পেইন হয়, সায়াটিকা হয়। এটা কিন্তু বড় ইটসেলফ ইজ এ প্রবলেম। তখন কি হয় যে নিজের কথা চিন্তা করতে হয়, নিজের ফিজিওলজিক্যাল কথা চিন্তা করতে হয়, বাচ্চার কথা চিন্তা করতে হয়। দেন এগেন কামস দ্য জেন্ডার নর্মস, যে এটা খাও, ওইটা খাও, এটা করছো কেন, ওইটা করছো কেন, আমাদের সময় তো এটা করিনি, আমাদের সময় তো ওইটা করা হয়েছে, আমাদের সময় তো ঠিকই বাচ্চা খুব ভালোভাবে হয়েছে, বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে তাদের কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। অ্যান্ড দেন
ইট কামস উইথ দ্য প্রবলেম লাইক এখন আমাকে ক্যারিয়ার ব্রেক করতে হবে। হ্যাঁ, যে আমার কাউন্টার পার্ট বা আমার কাউন্টার কলিগ যারা আছেন, কন্টেম্পোরারি কলিগ যারা আছেন, তাদের কিন্তু ক্যারিয়ার ব্রেকটা নাই, এবং খুব বেশি হয় যে ক্যারিয়ার ব্রেকের পরে ফিরবে কিভাবে সেটা নিয়ে ওর অনেক অনেক টেনশন থাকে। অ্যান্ড দেন কামস দ্য পোস্টন্যাটাল পিরিয়ড। পোস্টপার্টাম ডিপ্রেশন ইজ রিয়েল, এবং আগে এটা নিয়ে মানুষ কথা বলতো না, এখন মানুষ কথা বলে। বিকজ একটা মানুষ যখন নতুন মানুষ আসে তখন, এবং নিজে যখন আমি জিনিসটা আমার একটা বাচ্চা হয়েছে, আমার নিজেরও অনেক ফিজিক্যাল প্রবলেম থাকে, নিজেরও অনেক ধরনের সাইকোলজিক্যাল ইস্যুস থাকে। ওটা ছাড়াও আমাকে বাচ্চার কথা চিন্তা করতে হচ্ছে, আমার পার্টনারের সাথে আমার অনেক 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 কনফ্লিক্ট হচ্ছে, এবং আমার আশেপাশে মানুষদের যে এত কথা শুনতে হচ্ছে সেটা নিয়েও প্রবলেম হচ্ছে। অ্যান্ড দেন দ্য কনসিস্টেন্ট ফিয়ার অফ মিসিং আউট। সবসময় আমি এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, সোশ্যাল অ্যাক্টিভিটিতে যেতে পারছি না, আমি অফিসে যেতে পারছি না। তো এগুলো সব মিলে মানে আমাদের মেয়েদের পোস্ট ম্যানোপজের কথা এখন আনছি না, কারণ আমাদের ইউথ নিয়ে কথা বলছি। সো মানে we have extra organs, we have extra roles, and that's why we have to go through different kind of mental health problems like premenstrual syndrome, adolescent syndrome. তারপরে যেটা আমি আরেকটা কথা বলি না, এই যে গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য অনেক ধরনের সিমটম, পিসিওএস ইজ আ ভেরি কমন 90% মেয়েদের পিসিওএস থাকে, ইনফার্টিলিটি থাকে, গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে। ওটার জন্য যে মানুষের কত ধরনের, মেয়েদের যে কত ধরনের কষ্ট সহ্য করতে হয় ইন টার্মস অফ তুমি মোটা হয়ে গেছো, তোমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার মুখে এত ব্রণ কেন। সো কন্টিনিউয়াস হ্যারাসমেন্ট, কন্টিনিউয়াস নিজের সাথে নিজের কনফ্লিক্ট। সো সো জেন্ডারের কথা বলতে গেলে আজকে পুরো এটা শেষ হয়ে যাবে। সো মেবি উইল টক অ্যাবাউট জেন্ডার অ্যান্ড মেন্টাল হেলথ এগেইন ইন another সেশন। বাট কি করা যেতে পারে এটা নিয়ে মনে হয় আমরা সবাই মিলে পরে কথা বললে বেটার হয়, বিকজ আমরা অ্যাজ আ হোলিস্টিক ওয়েতে আমরা কথা বলতে চাই। থ্যাংক ইউ সাইমা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে শেষের দিকে চলে এসেছি, বাট আমি আসলে লিসান ভাইয়ের সাথে এখন পর্যন্ত কথা হয়নি। এতক্ষণ পর্যন্ত আমরা আসলে মেইনলি আমাদের সব রিসার্চার্সদের সাথে কথা বলেছি, যারা অ্যাকচুয়ালি আমাদেরকে ওনাদের রিসার্চ ফাইন্ডিংস নিয়ে কথা বলেছে। বাট লিসান ভাইয়ের থেকে জানতে চাচ্ছি, অ্যাজ ইউ আর নাও currently working at Dhaka Medical College, আর আপনি actually face to face with patients on a regular basis, এজন্য আপনার থেকে জানতে চাচ্ছি আপনি কি কি ধরনের সিমটমস দেখেন আপনার পেশেন্টদের মধ্যে, অথবা ওরা কি কি ধরনের কেসেস নিয়ে আপনার কাছে আসে, এটা যদি একটু শেয়ার করতেন, so that we actually know what's going on in the real world in real time এখন। থ্যাংক ইউ ভাইয়া, if you please. থ্যাংক ইউ। আমরা যখন আসলে রোগী দেখি তখন যারা আছেন ওনারা যেগুলো বললেন ওই প্রবলেম গুলোই আসলে ডিপ্রেশন, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ওসিডি, হচ্ছে বিভিন্ন অ্যাডিকশনের প্রবলেম, এবং এর পাশাপাশি সিরিয়াস মেন্টাল ইলনেস গুলো যেগুলো সাইকোসিস, সেগুলো ডেফিনেটলি থাকে। সো আসলে হোল স্পেকট্রামে সব ধরনের মেন্টাল ইলনেস নিয়ে আমরা পাই, এই আর কি। বাট আমি আসলে একটা জায়গায় একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা যে ইস্যুস গুলো কিন্তু আসলে নতুন না। মেন্টাল ইলনেস কিন্তু আসলে অনেক বছর আগে থেকেই আছে বা শুরু থেকেই আছে। যেটা হচ্ছে যে আমরা এখন এগুলো নিয়ে একটু বেশি কথা বলছি, বা আগে যেটা হচ্ছিল যে যে স্টিগমাটা ছিল সেই স্টিগমাটা একটুখানি কমে এসছে, সেজন্য আমরা এগুলো নিয়ে কথা বলতে অতটা ভয় পাই না বা অতটা লজ্জা পাই না, সেটা হচ্ছে। কিন্তু আসলে কোন কিংবা এমনও হচ্ছে যে আসলে যেহেতু আমরা জানি যে আমরা ডিজিজ গুলোকে বায়োসাইকো সোশ্যাল মডেল দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি, তো আমাদের যেহেতু সোসাইটি চেঞ্জেস হচ্ছে, তো ওই চেঞ্জেস গুলোর কারণে হয়তোবা ইংলিশের যেই এক্সপ্রেশন সেটা হয়তোবা ভিন্ন হচ্ছে, কিন্তু কোর জায়গায় কিন্তু আসলে খুব বেশি চেঞ্জেস হয়তোবা নাই। আমার মনে হয় যে 50 বছর বা 100 বছর আগেও এই ধরনের ডিফিকাল্টিস গুলো মানুষ তখনকার সোশ্যাল কনটেক্সটে ফেস করতো, এবং আসলে এখনো মোরলেস ব্যাপারটা এটাই হয়তোবা। জাস্ট যেটা হচ্ছে আমরা এখন এগুলো নিয়ে কম ভয় পাচ্ছি কথা বলার জন্য, এই তো। আমি একটু লিসানকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বিকজ লিসান হ্যাজ আ সার্টেন এক্সপার্টিস দ্যাট উই ডোন্ট হ্যাভ। লিসান, বিকজ ইউ ডিরেক্টলি ওয়ার্ক ইন ডিএমসি, এখন কি মনে হচ্ছে যে এখন কি ইয়ত্রা আসছে কেয়ার নিতে, বা বাবা মারা কি বাচ্চাদেরকে নিয়ে আসছে কিনা তোমাদের কাছে, বা তাদের পার্সপেক্টিভটা কেমন? হ্যাঁ, আপা আমি হচ্ছে অ্যাকচুয়ালি আগে কাজ করতাম, জানুয়ারি থেকে আপাতত ব্রেকে আছি। তো হ্যাঁ, আমি যখন আসলে কাজ করতাম তখনকার সময়ে ডেফিনেটলি যে আগের চেয়ে অনেক বেশি আসতো, এবং হ্যাঁ আমরা আসলে অনেক এমন প্যারেন্টস কে পেয়েছি যারা আসলে তাদের
মানে যারা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আসতো। হ্যাঁ, এবং আমার মনে হয় যে ইভেন আমি যদি আমার ছোট্ট 3 বছরের জার্নি বলি, যে 3 বছর ধরে সেক্টরে কাজ করছি, সেখানে আমার মনে হয় যে একটা সিগনিফিকেন্ট শিফট আমি আসলে খেয়াল করেছি, যে হ্যাঁ, মানুষজন আগের চেয়ে বেশি আসছে। আর ওই জন্য সম্ভবত এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে কনভারসেশন গুলো, এগুলো আসলে হেল্প করছে। কারণ আপনি যেটা বললেন যে এগুলো যে কোনো প্রবলেম হতে পারে, এগুলোর যে কোনো সলিউশন থাকতে পারে, বা কোনো ডক্টরের কাছে যেতে হবে, এটা হয়তো আগে তারা জানতোই না। কিন্তু এখন যদি আজকের এই কনভারসেশনটা ইউটিউবে যায়, বা আজকের এই কনভারসেশনটা কোনো একজন প্যারেন্টস দেখে, তারা হয়তো বা মনে হতে পারে যে না, আসলে হ্যাঁ, এই সার্ভিস গুলো নেওয়া সম্ভব এবং এগুলো আসলে অ্যাড্রেস করা সম্ভব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো হ্যাঁ, আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে যে এখন অবভিয়াসলি there has been a significant shift। এখন আরো ডিসকোর্স হচ্ছে রিগার্ডিং মেন্টাল হেলথ, আরো ডিসকোর্স হচ্ছে রিগার্ডিং জেন্ডার। সো এসব নিয়ে আরো বেশি কথা হচ্ছে দেখেই আসলে মানুষজন আসলে এগিয়ে আসছে এসব ইস্যুস নিয়ে। এখন যেহেতু আমরা একদম শেষের দিকে, আমার ফাইনাল কোয়েশ্চেন হবে অ্যান্ড ইটস ফর এভরিওয়ান, যে মানে আনসার করতে চান, যে আপনাদের সবারই ডিফারেন্ট ডিফারেন্ট ডাইভার্স ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা অনেকেই এখন বাইরে আছেন। তো আপনাদের থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে কি 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 করতে পারলে, ফিজিবল ভাবে কি কি করতে পারলে আমরা মানে একটা লং টার্মে বেনিফিটস হবে ফর দ্য ইউথ ইন টার্মস অফ ইমপ্রুভিং দেয়ার মেন্টাল হেলথ। আমি ওয়াও। একটু অ্যাড করতে চাই এটার সাথে, মানে ওই লিসানকে একটা প্রশ্ন করার ছিল আর কি, যদি লিসান সময় থাকলে উত্তরটা দিও। সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে ওই স্টুডেন্টদের মেন্টাল হেলথ কেয়ারের কোনো ইনস্টিটিউশনালাইজড ব্যবস্থা নাই, ইভেন মেডিকেল কলেজগুলোতেই নাই। সো আমি মনে করি যে তুমি যদি ঢাকা মেডিকেলে কাজ করছো এবং ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, আমরা যদি পাইলট বেসিসেও কোথাও শুরু করি, ঢাকা মেডিকেল একটা ভালো জায়গা হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কোথায়? আমরা জানি যে ঢাকা মেডিকেলে একটা ভালো ওয়েল এস্টাবলিশ সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সেখানে অনেক রিনাউন্ড ডক্টরস আছেন, তোমরা আছো, ইন্টার্নরা আছে বা অনারারি যারা আছে। তো সেখানে মানে রেগুলার পেশেন্টদেরকে কেয়ার দেওয়ার পাশাপাশি একটা ইনস্টিটিউশনাল সিস্টেম কি এস্টাবলিশ করা যায় কিনা। আর এর বাইরে যদি আমরা অন্যান্য নন মেডিকেল ইউনিভার্সিটিগুলোতেও এই ধরনের কোনো প্রভিশন রাখতে চাই, সেখানে ক্লিনিশিয়ানরা কিভাবে সেটাকে মানে ইনক্লুড করতে পারে তাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে। আচ্ছা, আমি তাহলে এর সঙ্গে আসলে সাইমা আপনার প্রশ্নের একটুখানি যোগ করে বলি যে আসলে অ্যাবসলিউটলি দেয়া সম্ভব। এবং এটা নিয়ে সম্ভবত আমার সঙ্গে দীপ ভাইয়ের আগে আসলে কথা হয়েছিল, দীপ ভাই আমাকে যখন ইয়ে করেছিলেন। দিস ইজ সামথিং আই জেনুইনলি ফিল প্যাশনেট অ্যাবাউট, যে অ্যাকচুয়ালি আমাদের যে পরিমাণ মেন্টাল হেলথ নিড অথবা ট্রিটমেন্ট যে গ্যাপ, সেটাকে যদি আমরা আসলে অ্যাড্রেস করতে চাই, তাহলে আমার মনে হয় যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নন স্পেশালিস্টদের দিয়ে সার্ভিস প্রভিশনের একটা হচ্ছে খুব বড় রকমের রোল প্লে করতে হবে। আমাদের কিন্তু স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্টের সংখ্যা অ্যারাউন্ড 300-350, 500-র মতো ক্লিনিক্যাল বা বিভিন্ন টাইপের সাইকোলজিস্ট আছেন। কিন্তু আমাদের 18-20 কোটি মানুষের জন্য দে আর নট ইনাফ। তো আমরা যদি এই বিশাল মানুষজনকে আসলে অ্যাড্রেস করতে চাই, তাহলে আসলে আমাদেরকে আমাদের এই যে ওয়ার্ক ফোর্সে যারা আরো আছে, যেমন আমরা গ্রাজুয়েট ডক্টররা, তাদেরকে আমরা আসলে কিভাবে এই জায়গায় ইনভলভ সেই জায়গায় আমাদের আসলে এনশিওর করতে হবে। যারা আসলে একজন 5 বা 6 বছরের এমডি সিপিএস করা অথবা একজন পিএইচডি করা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সুপারভিশনে 5-10 জন মিলে একটা হিউজ পপুলেশনকে সার্ভ করবে, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। আমার মনে হয় যে এটা যদি আমরা করতে পারি, যেমনটা আমি আসলে দীপ ভাইকেও একবার বলেছিলাম যে বার্ডেন যেমনটা করার চেষ্টা করেছে, তারা কিন্তু ডায়াবেটিক সেবাটাকে সবার কাছে পৌঁছে গেছে কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টদের হাত ধরে না, কিন্তু তারা কিন্তু গ্রাজুয়েট ডক্টরদেরকে এবং টিম অফ আদার পিপল, যেখানে আসলে মানে যারা আসলে একদম সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে কাউন্সিলিং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থেকে শুরু করে বিভিন্ন সাইকিয়াট্রিক নার্সিস থেকে শুরু করে টিম অফ পিপল কাজ করে, সবাইকে যদি আমরা মানে তাদের তারা কে কোন লেভেলে সার্ভিস প্রোভাইড করতে পারবে সেই হিসেবে আমরা একটা ট্রেনিং প্রোভাইড করতে পারি, এবং তারপরে একজন স্পেশালিস্টের আন্ডারে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আসলে ব্যাপারটা সম্ভব। আর আপনি যেহেতু ঢাকা মেডিকেলের পার্সপেক্টিভে বললেন, আমি যখন আসলে ওখানে কাজ করতাম বা আমি আসলে কারেন্ট যে সিচুয়েশনটা জানি, যে আনফরচুনেটলি মেন্টাল হেলথ বলতে যদি আমরা গভর্নমেন্ট হেলথ সিস্টেমে ভাবি যে শুধুমাত্র ডক্টররা বা সাইকিয়াট্রিস্টরা কাজ করে, তাহলে কিন্তু আসলে মানে কমপ্লিট যে সার্ভিস প্রভিশন সেটা সম্ভব না। তো এইখানে আসলে যেমন ঢাকা মেডিকেলের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে কিন্তু গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কোনো সাইকোলজিস্ট নাই। এখানে যারা হচ্ছে কাউন্সিলিং সার্ভিস প্রোভাইড করেন, তারা আসলে
অ্যাজ এ পার্ট অফ দেয়ার ইন্টার্নশিপ আমাদের এখানে আসেন, এবং তো দেখা যায় যে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন চলে আসে, কারণ দেখা গেল কারো 3 মাসের একটা প্লেসমেন্ট, একটা পেশেন্টের হয়তো বা 2টা বা 3টা সেশন অফ কাউন্সিলিং হয়েছে, এখন সেই নেক্সট কাউন্সিলিং গুলো সে কোথায় নিবে, এই কন্টিনিউটিটা সে মেনটেন করতে পারছে না। তো এই জায়গাটা আসলে একটা আমার মনে হয় যে হিউজ ব্যারিয়ার। তো এই জায়গাতে মানে আমি পার্সোনালি ফিল করি, এবং আমি এটা নিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলেছি, যখন আমি মনে হয় যে এটা আমরা চিন্তা করতে পারি। আমার মনে হয় যারা রিসার্চার আরো বেশি অ্যানালাইসিস করে যদি দেখেন, তাহলে দেখবেন যে আসলে স্পেশালিস্ট দিয়ে সবাইকে সার্ভ করার আসলে আমাদের জন্য ফিজিবল না, যেটা আসলে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এবং সেজন্য এবং সবার আসলে স্পেশালিস্ট সার্ভিস প্রয়োজন নেই। আপনি যেহেতু ইউকেতে কাজ করেন, আপনি নিশ্চয়ই জানেন যে ডিপ্রেশন বা সাইকোসিসের ট্রিটমেন্ট কিন্তু ইউকেতে জিপিও করে, তাই না? আন্ডার সুপারভিশন, রেফারেল পাথওয়ের মাধ্যমে। সো ওয়াই নট ইন বাংলাদেশ, কেন না? তো আমার মনে হয় যে এই জায়গাটা নিয়ে কাজ করার সুযোগ আছে। এই তো, থ্যাংক ইউ। আমার মনে হয় আমি একটু অ্যাড করতে চাই। ডেফিনেটলি অবশ্যই আমরা যখন লে ওয়ার্কারদেরকে এম্পাওয়ারমেন্টের কথা বলছি, বা আমরা যদি এটাও চিন্তা করি, যেমন লিসানের মেইন পয়েন্টটা কিন্তু যে মেডিকেল ডক্টর যারা জিপি বা যারা নন সাইকিয়াট্রি পাথওয়েতে আছে, তারাও যাতে একটা বেসিক মেন্টাল হেলথ ট্রেনিং পায়, যাতে তারা যখন কোনো কমিউনিটি, কোনো একটা সেন্টারে যদি আমি বলি যে উপজেলাতে কাজ করছে, তারা যাতে সাপোর্টটা দিতে পারে। আবার যদি আপনি যখন লে ওয়ার্কার বা নন স্পেশালিস্টের কথা বলছি, এটাও মাথায় রাখতে হবে যে তারা যাতে কোনোভাবে এটাকে অ্যাবিউজ না করে জায়গাটাকে। তারা যেন একটা 3 দিন, একটা 3 মাসের একটা ট্রেনিং নিয়ে তারা যাতে মেন্টাল হেলথ মানে একটা এক্সপার্ট বা সাইকোলজিস্ট হিসেবে বসে না পড়ে। এটা কিন্তু আমাদেরকে মনিটর একদম স্পষ্টভাবেই করতে হবে। সেটা পলিসিতেও আছে, আমাদের যে মেন্টাল হেলথ অ্যাক্টটা যেটা হয়েছে সেটাতে আমরা এটা নিয়ে কথা বলেছি, স্ট্র্যাটেজিক প্ল্যানেও কথা বলেছি। এটা একদম স্ট্রং, আমি বলবো যেখানে একটা কাঠামো থাকতে হবে, যে যাতে এইভাবে অ্যাবিউজ করার কোনো সুযোগ না থাকে। লে হেলথ ওয়ার্কার একটা ফ্যান্টাস্টিক আইডিয়া লিসান, এবং এটা কিন্তু বিভিন্ন দেশে প্রচলিত আছে। আমরা যারা, স্পেশালি আমি গ্লোবাল মেন্টাল হেলথের কথা বলবো, আমাদেরকে একদম বেসিক্যালি এটা খুব ভালোভাবে পড়ানো হয়েছে, যে ফ্রেন্ডশিপ বেঞ্চ যে ইনিশিয়েটিভটা আছে বা বিভিন্ন যে ইনিশিয়েটিভগুলো, আমি নিজে যেটাতে কাজ করেছি, কোস্টার কমিউনিটি বেস সোশিওথেরাপি অ্যাডাপ্টেড ফর রিফিউজি সেট, সেটাও কিন্তু লে হেলথ ওয়ার্কারদেরকেই প্রমোট করা হয়েছে। কিন্তু ডেফিনেশনটা, একজন লে হেলথ ওয়ার্কার নিজেকে কিন্তু সেটা বলেই বলছেন যে আমি একজন সামাজিকভাবে আমি আপনাকে সেবা দিব, আমি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নই। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আর সাইমার প্রশ্নের যে জায়গাটা ছিল যে লং টার্ম সলিউশন আমরা কিভাবে আনতে পারি, সাইমা এটা খুব গুরুত্বপূর্ণ। একটা কথা আমি আগে বলে রাখতে চাই, কলিয়াপু যখন বলছিলেন যে একটা 13-14 বছরের মেয়ে যখন মাঠে খেলতে যায়, বা সেখানে যদি ছেলেদেরকে আমাদের সাথে যখন আপু কম্পেয়ার করছিলেন যে আমি বা অপু, ব্যাপারটা কিন্তু উল্টাও আছে। মানে যদি আমি চিন্তা করি যে একটা 14 বা 15 বছরের ছেলে যখন খেলতে চাচ্ছে না, তখনও কিন্তু সে সামাজিকভাবে একটা বুলিং এর শিকার হচ্ছে, যেটার কথা আমি শুরুতেই বলছিলাম। তার মানে জেন্ডার রোল যখন আমি বলছি, তখন জেন্ডার রোল কিন্তু অবশ্যই মেয়েরা সাফার করছে বাংলাদেশের কনটেক্সটে বেশি। এটা আমাদের গবেষণায় বারবার বলছে, প্র্যাকটিক্যাল যদি জায়গা থেকে আমি দেখি সেটা তাই। কিন্তু পাশাপাশি মেন্টাল হেলথেরও কিন্তু একটা খুব স্ট্রং জায়গা আছে। বা আমি যদি ডেঞ্জার ডাইভার্স যে পপুলেশন আছে, আমি তাদের কথা চিন্তা করি, অবশ্যই এখানে একটা অনেক বড় একটা জায়গা আছে আমাদের কাজ করার। সাইমার প্রশ্নের উত্তরটা যদি আমি বলি, লং টার্ম সলিউশনে এখন আমাদের রিসেন্ট যেই মানে যে ডিসকাশনটা এখন চলছে, আমাদের অবশ্যই আমাদের সাইকিয়াট্রি কারিকুলামটাকে আর একটু ডিফারেন্ট, আর একটু মডিফাই করার একটা সুযোগ আছে, অ্যামেন্ডমেন্ট একটা সুযোগ আছে। সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টরা কিভাবে আরো সুন্দর, এটা অনেকখানি চেঞ্জ হয়েছে বাংলাদেশে, আমি মানে বলবো সেই জায়গাটা আরো ক্লিয়ার করা, যে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট যে একে অপরের পরিপূরক, তারা যে কম্পিটিটর না, এবং তারা যে কিভাবে একটা কম্প্রিহেন্সিভ সেবা দিতে পারবে, সেই জায়গাটা আমরা যাতে একদম ক্লিয়ার করতে পারি। মেডিকেল কলেজে যে ইস্যুটা অপু এনেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। একই মানে যেই মেডিকেল কলেজে একটা স্টুডেন্ট পড়ছে, যেখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সাইকিয়াট্রিস্ট একজন বসে আছেন বা একটা টিম আছে, কিন্তু সে সেবা নিতে যাচ্ছে না, সে আত্মহত্যা করে ফেলছে, সে এরকম আত্মহত্যার প্রচেষ্টা করছে, অথবা সে ডিপ্রেশনে ভুগে ভুগে একটা অনেক বড় প্রবলেমের সাইকোসিসের দিকে চলে যাচ্ছে, স্কিজোফ্রেনিয়া ডেভেলপ করছে পরে। কেন? কারণ তার সেই কনফিডেন্সের জায়গাটা নাই। সে যে একজন কথা বলবে একদম উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার প্রফেসর, সেই যদি একটা সাইকিয়াট্রি টিচারকে যে বলে যে আমি আমার সার্জারির প্রফেসরের জন্য আজকে আমার এই প্রবলেমটা হচ্ছে, বা সামহাও আমি আমার হার্ট ব্রেক বা এরকম কিছু একটা হয়েছে, সে কতটুকু নিশ্চিতভাবে বলতে পারবে যে তার এই কথাটা কনফিডেন্সিয়ালিটির সাথে ডিল করা হবে, এটা নিয়ে হাসাহাসি করা হবে না, এটা সামনে ছড়িয়ে দেওয়া হবে না। ইভেন মানুষ ব্যক্তিগত কথা বলতেও ভয় পায়। বাবা মার মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটার জন্য বাচ্চা সাফার করছে, সে যে এসে বলবে তার শিক্ষককে, সে জানে না যে তার এই কথাটা কতটুকু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হবে। তো এখানে এক্সচেঞ্জের একটা ব্যাপার যদি হয়, যে এক মেডিকেলের স্টুডেন্টকে আমরা
ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আরেক মেডিকেলের সাইকিয়াট্রিস্টের সাথে লিঙ্ক করে দিব, অথবা ওই মেডিকেলে যদি কোনো সাইকোলজিস্ট থাকেন, যেটা লিসান একটু আগে বলছিল, সেই সাইকোলজিস্ট হয়তো পড়ার সাথে যেহেতু কানেক্টেড না, রেজাল্টের সাথে কানেক্টেড না, সে কিন্তু তাকে হয়তো একদম নিরপেক্ষভাবে বা একদম নিউট্রালি তাকে ট্রিটমেন্ট করার একটা সুযোগ দিতে পারবে। আরেকটা যদি আমি বলি, মেডিকেল কলেজের বাইরে এসে আমাদের ডিজিটাল মেন্টাল হেলথ ইন্টারভেনশন বা সলিউশনের এখন আর কোনো বিকল্প নাই। কারণ যখন আমরা লে হেলথ ওয়ার্কারদের কথা বলছি, একই সাথে কিন্তু আমরা টেলিফোন বা জুম বা গুগল মিট, যেটা আমি বলি না কেন, হোয়াটসঅ্যাপে প্রচুর ডাক্তার কিন্তু তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। এখন কতটুকু সাপোর্ট তারা দিতে পারবেন, তারা কিন্তু দিচ্ছেন। এইটা একটা স্পষ্ট এসওপি বা গাইডলাইন তৈরি করে আমাদেরকে দিয়ে দিতে হবে যে ডিপ্রেশন যদি মডারেট হয় তাহলে আমি এতটুকু সাপোর্ট তাকে দিতে পারবো, যদি সিভিয়ার হয় তাকে ফেস টু ফেস আসতে হবে বা আমাকে এই সেবাটা দিতে হবে। স্কিজোফ্রেনিয়ার কতটুকু আমি অল্টার করতে পারবো মেডিসিন বা ডোজ, এবং কে সেখানে রেসপন্সিবল থাকছে, ফ্যামিলি কোন মেম্বারটাকে আমি ডিল করছি, তার সাথে আমার ডিজিটাল পাথওয়েটা, মানে আমি যেই পদ্ধতিতে ডিজিটাল মেন্টাল হেলথ ইন্টারভেনশনটা দিব, সেই পাথওয়েটার একটা ক্লিয়ার গাইডেন্স কিন্তু আমাদের ডাক্তার বা সাইকোলজিস্ট তাদের হাতে থাকতে হবে, যাতে তারা অথেন্টিক ওয়েতে এই সেবাটা দিতে পারেন। এখন কিন্তু সেই গাইডলাইনটা আমাদের নাই, যদিও আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান আছে বা অ্যাক্ট আছে, কিন্তু গাইডলাইনটা নাই। আর আমি আবার একটু জেন্ডার ইস্যুটাতে ব্যাক করছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। জেন্ডার স্পেসিফিক এবং জেন্ডার সেন্সিটিভ ইন্টারভেনশন আমাদেরকে চিন্তা করতে হবে। একটা ছেলের জন্য যে ইন্টারভেনশনটা কাজ করবে, একটা মেয়ের জন্য সেটা কাজ নাও করতে পারে এবং করে না অনেক অনেক ক্ষেত্রে। এবং পিয়ার ইন্টারভেনশন, আমরা যখন পিয়ার সাপোর্ট গ্রুপের কথা বলছি, সেই পিয়ারটার ক্ষেত্রেও কিন্তু জেন্ডার ম্যাচ করার একটা ব্যাপার আছে। বাংলাদেশ কনজারভেটিভ সেটিং এর একটা দেশ, সেখানে আমরা যেই মুসলিম মেজরিটি একটা দেশে কিন্তু অনেক সময় যদি আমি একটা পিয়ার গ্রুপকে বসিয়ে দিই এক জায়গায় 15 মিনিটের জন্য, যেখানে ছেলেরা মেয়েরা একসাথে কথা শেয়ার করছে, সেটা কিন্তু সবার জন্য কমফোর্টেবল হবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু হাসি ঠাট্টা না করে আমাদেরকে সেন্সিটিভিটিটা ধরে যে ঠিক আছে, তাহলে এটা একটা ফিমেল অনলি সাপোর্ট গ্রুপ হতে পারে, এটা একটা মেল অনলি সাপোর্ট গ্রুপ হতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের মানে কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা পাবো। আর একদম সবশেষে যেটা আমি বলবো, আমাদেরকে ডিসকাশন চালিয়ে যেতে হবে, কথা বন্ধ করার কোনো সুযোগ নাই। আজকে যে কথাটা আমরা ইউথ পলিসি ফোরামের থ্রুতে বলছি, কন্টিনিউয়াস কিন্তু আমাদেরকে এই ইন্সপিরেশনটা দিয়ে যেতে হবে তরুণ প্রজন্মকে, যে প্লিজ যদি তোমাদের কোনো ধরনের কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা, একটু যদি মন খারাপও হয়, একবারও যদি মাথায় এরকম কোনো চিন্তা আসে যে তুমি সেলফ হার্মের দিকে চলে যাচ্ছ, বা এরকম আত্মহত্যার কোনো চিন্তা আসছে, বা কিচ্ছু না, ঘুম হচ্ছে না কয়েকদিন, টক টু আ সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট। 10 টাকা দিয়ে ঢাকা মেডিকেলে, সোহরাওয়ার্দী মেডিকেলে, সলিমুল্লাহ মেডিকেলে দেখানো যাবে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, কথা আমাদেরকে বলতেই হবে। এবং পাশাপাশি যেই সাপোর্টগুলো আমাদের পাশে অ্যাভেলেবেল আছে, অথেন্টিক সাপোর্ট যেগুলো অ্যাভেলেবেল আছে, সেখানে কিন্তু আমাদের যোগাযোগ করে সাপোর্টটা নিতে হবে। শুধু ফেসবুকে চাকচমকপূর্ণ ভিডিও যারা বানাচ্ছে বা যারা কন্টেন্টগুলো তৈরি করে শেয়ার করছে, বা সেদিকে কিন্তু দেখলে হবে না, আমাদেরকে অথেন্টিসিটিটা বুঝে নিতে হবে যে কারা এই কন্টেন্টটা বানাচ্ছে, তার কি সেই যোগ্যতাটা আছে বানানোর। আমি কিন্তু এটাও অ্যাকনলেজ করে নিচ্ছি যে একজন নন মেন্টাল হেলথ এক্সপার্টেরও পুরো রাইট আছে সেই কন্টেন্টগুলো তৈরি করার, কিন্তু তাকে তো সেটা এক্সপ্লেন করতে হবে বা একদম সুন্দরভাবে বলতে হবে যে তিনি তার জায়গা থেকে বলছেন। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি এখন সায়মা আমাদেরকে প্রশ্ন করে, ভাইয়া আমাদেরকে টিপস দেন, মানে সব ইয়ুথদের জন্য কিভাবে তাদের মন ভালো থাকবে, কিভাবে তারা ডিপ্রেশন থেকে মুক্তি পাবে, এটা কিন্তু কাস্টমাইজড, এটা এক সবার জন্য জেনারেলাইজ করে বলা সম্ভব না। প্রত্যেকটা মানুষের মানসিক স্বাস্থ্যের যে প্যাটার্নটা, তার যে কোপিং স্ট্র্যাটেজি বা তার যে কোপিং মেকানিজমটা, সেটা ইন্ডিভিজুয়াল। কারণ তার ফ্যামিলি কনটেক্সট, তার নিজের যে পার্সোনালিটি ট্রেট, তার যে সার্কামস্টেন্সেস ওই মুহূর্তে সে যেটা পড়ছে বা কাজ করছে, বা তার সংসারের যে অবস্থাটা, সে কিসের মধ্যে, সবকিছু কিন্তু আমরা একটা ছাঁচের মধ্যে ফেলতে পারবো না। যেটা হয়তো আমার জন্য কোপিং স্ট্র্যাটেজি, সেই সেম স্ট্র্যাটেজিটা হয়তো কলিয়াপুর জন্য একটা ট্রিগার। সে যখন দেখছে, সে তো মনে করছে ও এটা কেন করছে, এটা কিন্তু অনেক, মানে এটা খুবই নর্মাল। আমি একটা এক্সাম্পল দিতে চাই যে কোভিডের মধ্যে কয়েকজন খুব সুন্দর করে সেজে গুজে ছবি আপলোড করছে, মানুষ অনেক নেগেটিভ কথা বলছে সেখানে, যে কেন এটা করছে, কিন্তু এটা তার কোপিং স্ট্র্যাটেজি ছিল ওই মুহূর্তে, যেটা নিয়ে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে আমাদের, যে মানুষ যখন নেগেটিভ কথা বলছে অনেক, যে কেন একটা সেজে ছবি দিল, তার কারণ হচ্ছে এটা করে তার ভালো লাগছে এবং সে ভালো লাগাটাকে সে এক্সপ্রেস করছে সোশ্যাল মিডিয়াতে। আমরা ইগনোর করতে পারি, কিন্তু না, আমাদেরকে কমেন্ট করতে হবে, জাজমেন্ট এখানে শো করতে হবে। তো এটাই আমি বলছি যে প্রত্যেকটা মানুষের একদম ডিফারেন্ট লেভেলের স্ট্র্যাটেজি বা সবকিছু আছে, সেটাকে রেসপেক্ট করেই কিন্তু আমাদেরকে নেক্সট স্টেপ যে প্ল্যানিংটা, যে কিভাবে সে ভালো থাকবে বা কিভাবে অ্যাজ আ হোল একটা জেনারেশনকে আমরা সুস্থ সুন্দর মনের একটা প্রজন্ম তৈরি করতে পারবো। এবং এই ক্ষেত্রে আসলে আমি একদম স্পষ্টভাবে বলবো, মানসিক স্বাস্থ্য নিয়ে কন্টিনিউয়াস আলোচনা করার কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ। কলিয়াপু, আপনি প্লিজ।
যদি কন্টিনিউ করেন। Because we are already like 15 minutes past of our specific time. So আমি তোমরা সবকিছু বলে দিয়েছো, জাস্ট দুইটা কথা বলতে চাই যে যেহেতু নন স্পেশালিস্টদেরকে দিয়ে সার্ভিস প্রোভাইড করার কথা, বাট অফকোর্স আমাদের ওই প্রোগ্রামগুলোকে খুবই ইভালুয়েট করতে হবে, কোয়ালিটি অফ সার্ভিসগুলোকে ইভালুয়েট করতে হবে, বিকজ এখন বাংলাদেশে অনেক ম্যাল প্র্যাকটিস হচ্ছে। সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু ইভালুয়েট দোজ প্রোগ্রামস, নাম্বার 1। নাম্বার 2 ইজ যেহেতু আমরা রিসার্চার এবং এভিডেন্স বেস প্রোগ্রাম করা লাগবে, এবং এভিডেন্স বেস প্রোগ্রাম করার জন্য লংগিটিউডিনাল ডেটা বা লং টার্ম ডেটার কোনো তুলনা নাই। এবং বাংলাদেশে কিন্তু আমাদের আনফর্চুনেটলি মেন্টাল হেলথের জন্য কোনো সার্ভিলেন্স সিস্টেম বা লংগিটিউডিনাল কোনো ডেটা নাই। সো দিস শুড বি আ প্রায়োরিটি অফ আওয়ার পলিসি মেকার্স, বিকজ দেয়ার আর নাও অ্যাক্টস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ ইমপ্লিমেন্টেড স্ট্র্যাটেজিস বা সো। এবং আমার কাছে মনে হয় যে ডেটা শুড বি দেয়ার, সেটা সেটা পুরো লাইফ স্প্যান সহ হতে হবে, যে প্রথম একদম জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত, বিকজ দ্যাট উইল এনশিওর এ কন্টিনিউম অফ কেয়ার। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যেহেতু ইউথদেরকে নিয়ে কথা হচ্ছে, কারণ ইউথরা বেশিরভাগ সময় পার করে 10 থেকে 25 বছর পর্যন্ত একটা এডুকেশন ইনস্টিটিউশনে, এবং টিচারদের একটা গ্রেট রোল আছে ইন দিস ম্যাটার। সেটা মেডিকেল কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, স্কুল হোক, বা গানের স্কুল হোক, নাচের স্কুল হোক, সব ধরনের স্কুলে। সো মানে এবং গভর্নমেন্টের সাথে একটা কাজও করা হয়েছে আমার ন্যাশন ওয়াইড, যেখানে টিচারদেরকে কিছু ফার্স্ট এইড শিখাই দেওয়া হয়েছিল, যাতে যখন ফেল করে বা হার্ট ব্রেক করে বা পিয়ার দ্বারা বুলিড হয়ে যখন টিচারদের কাছে আসে, তখন যাতে টিচারটা তোরই তো দোষ, বের হয়ে যা, বা ফেল করছিস কি জন্য, যাতে এগুলো না বলে অ্যাক্টিভ লিসেনিং, এমপ্যাথি এবং নন জাজমেন্ট, এই 3টা দিয়ে যদি ওই তখন ইমিডিয়েট সাপোর্ট করা যেতে পারে, মানে উইথ মিনিমাম কস্ট, নো কস্ট, লেস রিসোর্স এবং লেস এফোর্ট, এটা দিয়ে কিন্তু এই বাচ্চাটাকে বা ওই স্টুডেন্টটাকে সাপোর্ট করা যায়, এবং এটা সাস্টেনেবল, সারা জীবনই স্টুডেন্ট থাকবে। সো এই যে সাপোর্টটা ওরা পাবে, দে উইল নেভার ফরগেট ইট। সো এই তো এই 3টা কথাই বলার ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমাদের আসলে 1 ঘন্টা খুবই কম একটা সময় মেন্টাল হেলথের মতো এত ডাইভার্স একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। এটার ভিতরে অনেক ধরনের সেগমেন্টস আছে। আমরা ট্রাই করব ইউথ পলিসি ফোরাম থেকে সেগমেন্ট ধরে মেন্টাল হেলথ নিয়ে আরো কথা বলতে, অ্যাজ তাজিক ভাইয়া সেড যে কথা চালিয়ে যেতে হবে। সো আমরা খুবই গ্রেটফুল আপনাদের সবার থেকে আপনাদের এক্সপার্টিজ, এক্সপিরিয়েন্স এসব শেয়ার করার জন্য। অ্যান্ড আমাদের অডিয়েন্সকে থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস টুনাইট, অ্যান্ড শুভরাত্রি সবাইকে। আমরা এখন আমাদের প্রোগ্রামটা এন্ড করছি। থ্যাংক ইউ। Thank you so ধন্যবাদ। much everyone for being